Hello and welcome everyone. Myself Jamshidur Rahman and hope you're doing great by the grace of Almighty. So আজকে আমরা ম্যাথের একটা নতুন অধ্যায় স্টার্ট করতে যাচ্ছি, সেটা হচ্ছে স্ট্রেট লাইনস। সো তোমরা সবাই জানো যে স্ট্রেট লাইন হচ্ছে ম্যাথের ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টার যেটা। আর স্ট্রেট লাইন কিন্তু মোটামুটি বলা যায় একটা বড় চ্যাপ্টার, তাই না? সো আমি ধরে নিচ্ছি মোটামুটি সবার স্ট্রেট লাইন সম্পর্কে একটা ভালো আইডিয়া আছে, কারণ হচ্ছে তোমরা সবাই ক্লাস 10-এ বা 9-10-এ পড়া অবস্থায় হচ্ছে এই সরলরেখা অধ্যায়টা পড়ে আসছিল। সো এই কারণে বলা যায় যে সরলরেখা সম্পর্কে অনেকের মোটামুটি খুব ভালো ভালো কিছু কনসেপ্ট আছে। সো আমি আজকে ট্রাই করব আমাদের প্রথম অধ্যায়ের মধ্যে যে থিওরিগুলো আছে ম্যাক্সিমাম থিওরি কভার করার জন্য। সো এখন চলে যাচ্ছি তাহলে আমরা আমাদের আজকের ক্লাসের ইন্ডেক্সে। খেয়াল করো, আজকের ক্লাসের ইন্ডেক্স মোটামুটি ছোট, বাট পড়া প্লাস ম্যাথ কিন্তু অনেকগুলোই করাবো আমি আজকে। খেয়াল করে দেখো, সরলরেখার মধ্যে 3 এর হচ্ছে অন্যতম ছোট এবং সহজ একটা চ্যাপ্টার, বাট তারপরও আমি কিন্তু এখানে অনেকগুলো অঙ্ক করাবো প্লাস বাসা হোমওয়ার্ক দিব। খেয়াল করো একটু ইন্ডেক্সে আমি প্রথম দিকে পড়াবো কি বলতো, সমতলে কার্তেশীয় ও পোলার স্থানাঙ্ক, এইগুলোর মধ্যে সম্পর্ক কি, কিভাবে কনভার্ট করা যায় একটা থেকে আরেকটা, সো লিঙ্ক আপগুলো সবগুলো দেখাই দিব। এরপরে হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কয়েক ধরনের হতে পারে, সো কিভাবে সেগুলো নির্ণয় করতে হয় তা কিন্তু আমি আজকের ক্লাসের মধ্যে শিখাই দিব তোমাদেরকে। এরপরে খেয়াল করতে হবে, আমি কিছু নোট লেখাই দিব আজকে, যে নোটগুলো তোমাদেরকে কিছু অঙ্ক করতে খুব বেশি হেল্প করবে। অ্যান্ড ফাইনালি আমি কিন্তু আজকে অনেক বেশি এক্সাম্পল করাবো। সো সবাই খুব দ্রুত খাতা কলম ক্যালকুলেটর যা আছে সামনে সবগুলো নিয়ে বসে পড়ো, এবং বসে পড়ে সবাই আমাকে জানায় দাও যে তোমরা অলরেডি বসে পড়ছো, এবং যখন রাত্রে ক্লাসটা স্টার্ট হয়ে যাবে অবশ্যই যে সকল অঙ্ক আমি হোমওয়ার্ক দিব তোমাদেরকে, প্রত্যেকটা অঙ্কের হোমওয়ার্ক তোমরা সবাই অ্যান্সারটা করে কমেন্ট বক্সে জানাই দিবা। আমি কিন্তু পরের রুটসের ম্যাথ ক্লাসে সবার নাম আমি কিন্তু ক্লাসে বলবো যে কে কে সঠিক অ্যান্সার দিছো। আর ফর গড সেক আমি আবার বলতেছি যে প্লিজ কমেন্ট করার সময় কেউ হচ্ছে উল্টা পাল্টা হাবিজাবির নাম বসায় দিও না, যেটা রিয়েল নাম সেটা বসানোর চেষ্টা করবা। হ্যাঁ, ওকে। সো আমরা তাহলে স্টার্ট করতেছি আজকে স্ট্রেট লাইনস বা সরলরেখা। এবং খেয়াল করতে হবে, সরলরেখা কিন্তু 11th-এর মানে ক্লাস 11-এর থার্ড অধ্যায়, এবং আজকে কিন্তু এই থার্ড অধ্যায়ের প্রথম লেকচার। হ্যাঁ, তো চলো স্টার্ট করি আমরা আজকের ক্লাস। তো স্টার্ট করার আগে যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে হোয়াট ইজ স্ট্রেট লাইন বা সরলরেখা আসলে কি জিনিস, বা সরলরেখা বলতে আমরা কি বুঝি, ঠিক আছে? তো সরলরেখা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে একটা সমতলে বা একটা প্লেনে, মানে একই তলে হচ্ছে আমি যখন সামনের দিকে যাব তখন সামনের দিকে যাওয়ার সময় সে কোনো দিক পরিবর্তন করবে না, একদম সামনের দিকে যাবে। তো যখন দিক পরিবর্তন না করে সোজা সামনের দিকে যাবে তখন অনেকগুলো বিন্দু নিয়ে যেই রেখাটা আমি পাবো, মানে যেই লাইনটা আমি পাবো তাকে বলবো আমরা সরলরেখা অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো এখানে হচ্ছে তোমাদের যে বইটা আছে সেই বই থেকে প্রাপ্ত সংজ্ঞা দেওয়া আছে এখানে, এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে এই যে এখানে একটা সরলরেখা আঁকা হচ্ছে। দেখো, খেয়াল করো, একটা বিন্দু থেকে সামনের দিকে একই দিকে, এবং খেয়াল করতে হবে যে এখানে কিন্তু কোনো দিক পরিবর্তন না করে একই দিকে সামনের দিকে যাওয়া হচ্ছে, এবং এখানে কিন্তু অনেকগুলো বিন্দু নিয়ে একটা সরলরেখা গঠিত হয়ে গেছে। সো এই কারণে বলা আছে যে কোনো সমতলে চলমান একটি বিন্দু তার চলার পথে দিক পরিবর্তন না করে তবে ওই বিন্দুর সঞ্চার পথকে সরলরেখা বলা হয়। সো হোয়াট ইজ সঞ্চার পথ? এই সঞ্চার পথ মানে হচ্ছে নির্দিষ্ট দিকে সঞ্চারনশীল হওয়ার পথ। এবং তোমরা খেয়াল করে দেখবা যে সঞ্চার পথ নিয়ে কিন্তু তোমাদের একটা চ্যাপ্টার আছে, একটা অধ্যায় আছে, অধ্যায়টার নাম হচ্ছে 3 এর ডি। সো আমরা আজকে পড়তেছি 3 এর এ, বাট 3 এর ডি পড়ার সময় আমরা সঞ্চার পথ নিয়ে পড়ালেখা করবো। সো পেনিক হওয়ার কোনো কিছু নাই, ইনশাআল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা চ্যাপ্টারই পড়াই দিব, ভয় পাওয়ার কিছু নাই। ওকে, এখন আমরা আসি যে এই সরলরেখা মানে মোট কথা হচ্ছে এই যে সরলরেখা কিন্তু জিওমেট্রির একটা পার্ট। সো এই জিওমেট্রিটাকে স্টাবলিশ করার জন্য কার বেশি ভূমিকা ছিল খেয়াল করে দেখো। তোমরা সবাই কিন্তু একটা স্থানাঙ্ক ব্যবস্থা পড়ো, সেটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। সো এই যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আমরা দেখতেছি, এটার যে মানে উদ্ভাবক ওনার নাম হচ্ছে রেনে দেকার্তে, ঠিক আছে? রেনে দেকার্তে। সো এই হচ্ছে ওনার ফিগার, মানে আই মিন হচ্ছে ওনার ছবি অ্যাকচুয়ালি। হ্যাঁ, ওনার ছবি। আর এই ছবি থেকে তুমি দেখতে পারতেছো যে উনি হচ্ছে রেনে দেকার্তে, এবং ওনার মোটামুটি জন্ম সাল ছিল হচ্ছে 1596 থেকে 1650 এই সময়ের মধ্যে উনি জন্মগ্রহণ করছেন এবং মারা গেছেন। আচ্ছা, তো উনি মূলত কি করছেন? উনি মূলত হচ্ছে বীজগণিত এবং জ্যামিতির মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে গেছেন। আর এরপরে উনি তো একটা সম্পর্ক স্থাপন করে গেছেন, এরপরে কিন্তু পারেদি ফার্মড, ঠিক আছে? তো উনি কিন্তু আবার কি করে গেছে বলতো, উনি কিন্তু হচ্ছে এই যে রেনে দেকার্তে কর্তৃক যে বীজগণিতের সাথে তোমার জিওমেট্রি একটা সম্পর্ক স্থাপন করে যাওয়ার
ব্যাপার ছিল সেই ব্যাপারটাকে আরো ভালো মতো স্টাবলিশ করছে কিভাবে, সে হচ্ছে একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা স্থাপন করে গেছেন এবং সেই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা থেকে কিন্তু আমরা এখনকার জিওমেট্রির মোটামুটি সবগুলো অঙ্কই করে থাকি। সো বুঝতে পারতেছো যে রেনে দেকার্তে যেমন মানে একজন কি বলা যায় পপুলার সায়েন্টিস্ট এবং সে যেমন হচ্ছে জিওমেট্রিকে এস্টাবলিশ করার ক্ষেত্রে অনেক ভূমিকা রেখে গেছে, একইভাবে পায়েরে দি ফার্মট উনিও কিন্তু কি করে গেছে বলতো, উনিও কিন্তু এই জিওমেট্রিকে স্টাবলিশ করার জন্য যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা করে গেছেন এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট এবং সেটা কিন্তু আমরা এখন স্টিল পড়ালেখা করতেছি এটা নিয়েই। আচ্ছা, তো এখন আসি যে এই যে আমরা জিওমেট্রি পড়তেছি অনেকদিন ধরে পড়তেছি, 9 থেকে পড়তেছি জিওমেট্রি, 9 থেকে না অ্যাকচুয়ালি 9 থেকে হচ্ছে ম্যাথ পড়তেছি, বাট মোস্ট প্রবাবলি ক্লাস 6 থেকে হচ্ছে আমরা সম্পাদ্য উপপাদ্য এগুলো দেখে আসতেছি। তাহলে এই যে ক্লাস 6 7 থেকে সম্পাদ্য উপপাদ্য যে কিছু একটা আছে, তারপরে হচ্ছে ক্লাস ছোটবেলায় 1 2 3 তো পড়তাম যে রেখা কাকে বলা হয়, কোণ কাকে বলা হয়, তারপর হচ্ছে বৃত্ত কাকে বলা হয়, সরলরেখা কাকে বলা হয়, এরকম অনেক কিছু দেখছিলাম আমরা। সো এই যে এত কিছু আমরা পড়তেছি ছোটবেলা থেকে, ম্যাথের একটা অংশ, তাহলে আসলে এই জিনিসগুলো কোথায় কোথায় কাজে লাগে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল লাগে হচ্ছে প্রকৌশল বিদ্যা, তার মানে আমরা যদি হচ্ছে কেউ ইঞ্জিনিয়ার হতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের জিওমেট্রিটা খুবই খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড এরপর খেয়াল করতে হবে স্থানাঙ্ক জিওমেট্রি, যেটা আমরা এখন পড়তেছি নাম হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতি, অ্যান্ড ফাইনালি হচ্ছে যোগাশ্রী প্রোগ্রামিং। শুধু এই তিনটাতেই না, আরো কিছু অনেক বিষয় আছে, অনেকগুলো সাইট আছে যেখানে কিন্তু স্ট্রেট লাইন তোমার লাগবেই। সো স্ট্রেট লাইন প্লাস হচ্ছে জিওমেট্রি টোটাল জিনিসটাই কিন্তু আমাদের আসলে অনেকগুলো সেক্টরে লাগে। আর স্ট্রেট লাইন ভালো পারলে তুমি কিন্তু জিওমেট্রির বাকি পার্টগুলো এমনিতেই ভালো পেরে যাবা। ওকে, সো খেয়াল করো আমি তোমাদের জন্য একটা স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে আসছি এখানে, সেটা হচ্ছে যে একটা সমতুল্য স্থানাঙ্ক ব্যবস্থা। এখন এই সমতুল্য স্থানাঙ্ক ব্যবস্থা এটা একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, কারণ এখানে দুইটা অক্ষ আছে, একটাকে বলতেছে হচ্ছে এক্স অক্ষ আর একটাকে বলতেছি কি বলতো ওয়াই অক্ষ, এই দুটো অক্ষ আছে। এখন আমাদের যে টপিকটা আছে, টপিকটার নাম হচ্ছে সমতলে কার্টেসীয় ও পোলার স্থানাঙ্ক। তার মানে একই সমতলে আমরা আসলে কিভাবে কার্টেসীয় স্থানাঙ্ক এবং হচ্ছে কিভাবে পোলার স্থানাঙ্ক বের করব। সে ধরো তুমি আচ্ছা সমতলে কার্টেসীয়, আগে কার্টেসীয়টা বুঝি, হ্যাঁ, এরপরে পোলারে আসতেছি। আচ্ছা ধরো তুমি আসো হচ্ছে ঠিক এই জায়গাতে, এটা কি মূলবিন্দু, ধরো মূলবিন্দু, এটা ধরো হচ্ছে এই হচ্ছে মূলবিন্দু। সো মূলবিন্দুকে আমরা হচ্ছে জেনারেল হচ্ছে অরিজিন ধরে নিই, ধরলাম এটা হচ্ছে ও হচ্ছে মূলবিন্দু এখানকার, হ্যাঁ। এখন এই তুমি আসছো এখানে দাঁড়ায়, আর তোমার যেটা ফ্রেন্ড ধরো সে আছে হচ্ছে ঠিক ওই জায়গাতে, ধরলাম তোমার ফ্রেন্ড এখানে আছে, সে ধরো এই তোমার ফ্রেন্ডের পয়েন্ট, ঠিক আছে, জাস্ট ধরার জন্য ধরা যে এই পয়েন্টে তোমার ফ্রেন্ড আছে। এখন এই যে তোমার অবস্থান, এটা তোমার ফ্রেন্ডের অবস্থান, এই দুইজনের মধ্যে একটা ডিস্টেন্স আছে, রাইট? এই দুজনের মধ্যে যে ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সটা আমরা বলতে পারি যে এখান থেকে এইটুকু তোমাদের মধ্যে ডিস্টেন্স, তাই না? এখন আমরা সবাই জানি যে অরিজিন যেটা আমরা যেটাকে মূলবিন্দু বলে থাকি, মূলবিন্দু সাধারণত কি হয় 0,0, তাই না? 0,0। আচ্ছা, আর যে বিন্দুতে তুমি যাবা ধরে নিচ্ছি সেই বিন্দুটা হচ্ছে আমাদের কথার কথা x, y। এখন দেখো তুমি আসো হচ্ছে এখন মূল বিন্দুতে যার স্থানাঙ্ক হচ্ছে 0,0, আর তোমার ফ্রেন্ড আছে হচ্ছে এমন একটা বিন্দুতে যার স্থানাঙ্ক হচ্ছে x, y। এখন কোশ্চেন করলাম যে এই বিন্দু থেকে এই বিন্দুতে যখন তুমি যাবা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। কেন? কারণ এখানে দুইটা পার্ট আছে, একটা অংশকে বলতেছি হচ্ছে আমরা ভুজ, আরটাকে কি বলি বলতো কোটি বলি। তার মানে ভুজ সাধারণত এক্স এর ভ্যালু হয় আর কোটি সাধারণত কি হয় বলতো ওয়াই এর ভ্যালু হয়। এই কারণে আমরা ব্যাপারটাকে কি করতেছি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা বলতেছি, এবং যেখানে দুইটা অক্ষ থাকবে একটা হচ্ছে ভুজ আর একটা কি বলতো কোটি। এখন যদি আমরা এই কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থাকে চিন্তা করি অন্যভাবে, আমি দেখবো যে আমরা কিন্তু ইচ্ছা করলে এখান থেকে আরেকটা ডিফারেন্ট টাইপের স্থানাঙ্ক ব্যবস্থা পেতে পারি, এবং সেই ডিফারেন্ট টাইপের স্থানাঙ্ক যে ব্যবস্থাটা আছে তাকে আবার বলা হয় নতুন একটা স্থানাঙ্ক ব্যবস্থা, এবং সেই স্থানাঙ্ক ব্যবস্থার নাম হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। সো খেয়াল করি আমরা যে পোলার মানে কি। দেখো তুমি যদি এই বিন্দু থেকে এই বিন্দুতে যেতে চাও, তোমার কিন্তু টার্গেট হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দুতে যাওয়া, টার্গেট জাস্ট একটাই। বাট যদি আমি তোমাকে বলি যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা কি জিনিস, খেয়াল করতে হবে। পোলার স্থানাঙ্ক ব্যবস্থা মানে হচ্ছে তুমি কি করবা, তুমি যদি চাও এই বিন্দুতে যাবা, ধরো তোমার কাছে এখন এই জিনিসটা মানে এক্স ওয়াইটা দেওয়া নেই, ধরো এক্স ওয়াইটা দেওয়া নেই। আচ্ছা কি দেওয়া আছে বলো তো? তোমাকে এখন ডিফারেন্ট একটা জিনিস দেওয়া আছে, সেই ডিফারেন্ট জিনিসটাকে একটু বুঝাই বলি আমি। সেই ডিফারেন্ট জিনিসটা হচ্ছে তোমাকে বলা আছে তুমি এমন একটা জায়গায় যাবা
যেখানে যেতে মূলবিন্দু থেকে তোমাকে আর পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে হবে। কি পর্যন্ত? আর। তার মানে মূলবিন্দু থেকে ওই বিন্দুতে যেতে তোমাকে আর পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে, এবং এই যে আর পর্যন্ত যে দূরত্ব, মানে এই যে রেখাটা আছে, এই রেখাটা এক্স অক্ষের যে ধনাত্মক দিক আছে, খেয়াল করতে হবে এক্স অক্ষের দিক দুইটা অংশ আছে, একটা হচ্ছে ধনাত্মক মানে এক্স অক্ষের এই পাশে পজিটিভ এবং এই পাশে নেগেটিভ। তার মানে এক্স অক্ষের ধনাত্মক যে অংশটা আছে সেই অংশের সাথে কি করবে বলতো? সেই অংশের সাথে থিটা কোণ উৎপন্ন করবে। তার মানে তুমি কিন্তু যদি কথার কথা যে এখান থেকে এক্স ওয়াই নাও জানো, তুমি জাস্ট কি জানো দেখো তো, থিটার মান জানো আর এর মান জানো, তাহলে তুমি কি করবা? এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে সোজা যে এই আর দূরত্ব পর্যন্ত যে থেমে যাবে। তার মানে তুমি কিন্তু আলটিমেটলি এই একই পয়েন্টে পৌঁছাতে পারতেছো। দ্যাট মিন্স এখান থেকে ক্লিয়ারলি বলা যায় যে এখানে আমরা একই জায়গাতে অ্যাকচুয়ালি দুইভাবে যেতে পারতেছি। একটা হচ্ছে এক্স ওয়াই, আর একটা কি বলতো, আর একটা হচ্ছে এই আর পর্যন্ত যাব কি কোণে বলতো? থিটা কোণে। ঠিক আছে, থিটা কোণে। আচ্ছা, এই হচ্ছে ওভারঅল কন্ডিশন। তো খেয়াল করে দেখো এই আর মানে আসলে কি? এই আর মানে হচ্ছে তুমি কিন্তু যদি এইখানে তোমার ফ্রেন্ড থাকতো তাহলে কিন্তু তুমি এদিকে আর বরাবর যেতা, আবার এখানে তোমার ফ্রেন্ড থাকলে তুমি এদিকে আর বরাবর যেতা, আবার এই জায়গায় তোমার ফ্রেন্ড থাকলে তুমি কিন্তু এদিকেও আর দূরত্ব পর্যন্ত যেতা। তার মানে এই আর হচ্ছে অ্যাকচুয়ালি এমন একটা জিনিস যেটাকে আমরা ভেক্টরীয় ব্যাসার্ধ বলে থাকি। কেন? কারণ তুমি যদি হচ্ছে খেয়াল করো এই একটা পয়েন্ট আছে, সে আমি একটু বুঝাই বলি, সে তোমার কাছে ধরো এরকম একটা পয়েন্ট আছে, এই একটা পয়েন্ট, এখান থেকে তুমি এদিকে যেতে পারো, এদিকে যেতে পারো, এদিকে যেতে পারো, এদিকে যেতে পারো, তার মানে সব দিকে যেতে পারো, এদিকে যেতে পারো, ইচ্ছা করলে এদিকে পারো, এদিকে পারো, এদিকে পারো। তো সবগুলোকে যদি আমরা একসাথে অ্যাড করে দিই আমরা কি পাবো বলো তো? একটা সার্কেল পাবো, এবং সার্কেল কি? একটা বৃত্ত। সো এই বৃত্তের সব দিকে তুমি যেদিকে যাও না কেন এটা কি হবে? আর হবে, এটা হবে আর, এটা হবে আর, এটা হবে আর, সবগুলো হবে আর। সো যেহেতু সবগুলো আর হচ্ছে তার মানে আমি সবগুলাকে ব্যাসার্ধ কল্পনা করতে পারি। কিন্তু এখানে খেয়াল করতে হবে এখানে কিন্তু অবশ্যই আমাকে একটা কোণ, একটা নির্দিষ্ট কোণ মেনটেন করে যেতে হবে। এই কারণে কিন্তু তার কি আছে বলতো? মান এবং দিক আছে। তো মান এবং দিক থাকার কারণে আমরা এই ব্যাসার্ধটাকে বলতেছি হচ্ছে ভেক্টরীয় ব্যাসার্ধ, আর এই কোণটাকে বলতেছি হচ্ছে ভেক্টরীয় কোণ। ঠিক আছে, তাহলে আমরা দেখতেছি যে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা যেখানে হয় হচ্ছে এক্স কমা ওয়াই, একই জিনিসকে আমরা পোলার স্থানাঙ্কের মাধ্যমে বোঝানোর জন্য কি ব্যবহার করি? আর কমা থিটা। সো চলে যাই আমরা আমাদের পরের লেকচারে। খেয়াল করে কি বলছে এখানে? কার্টেসীয় ও পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক খুবই ইম্পর্টেন্ট, যে কার্টেসীয় স্থানাঙ্ক আর পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্কটা অ্যাকচুয়ালি কি। আচ্ছা, এদের মধ্যে অনেক ভালো একটা সম্পর্ক আছে। সো খেয়াল করি সবাই আমরা যে এখানে আসলে কি নিয়ে আমরা কথা বলবো। সো দেখো আমরা একটা কাজ করি, একটা পয়েন্ট ধরে নিই। হ্যাঁ, ধরো এই হচ্ছে একটা পয়েন্ট, সে এই হচ্ছে একটা পয়েন্ট, এই পয়েন্টে কি আছে? এই পয়েন্টে হচ্ছে আমাদের কথার কথা যে এক্স ওয়াই আছে, মানে এই পয়েন্টটা হচ্ছে এক্স কমা ওয়াই, অথবা বলতে পারি আমরা কি বলতো আর কমা থিটা, এরকম দুইভাবে তাকে রিপ্রেজেন্ট করতে পারি। এখন যদি আমি মূলবিন্দু থেকে ওই পয়েন্টে যাই, সে এটা আমার মূলবিন্দু, এটা আমাদের সেই পয়েন্ট, এই পয়েন্টে যাই, তাহলে আমরা কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে এভাবে যাব। আচ্ছা, এখান থেকে এভাবে যাব এবং মূলবিন্দু আমার 0,0 আর ওই বিন্দুটা হচ্ছে x, y। যদি কিনা আমি এখানে একটা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা কল্পনা করি, আর যদি আমি এখানে একটা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা কল্পনা করি, তাহলে কি লাগবে আমার বলতো? লাগবে হচ্ছে এই আর কি লাগবে? লাগবে হচ্ছে এই থিটা। এই হচ্ছে আমাদের ওভারঅল কন্ডিশন। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে যে এই কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা আর এটা একটা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, এই দুটার মধ্যে সম্পর্ক কি? খেয়াল করবা বীজগণিতের মধ্যে সব ক্ষেত্রে লম্ব জিনিসটা অ্যাপ্লাই করা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট তুমি এখনই বুঝবা। যে আমি এখানে একটা লম্ব আঁকবো এবং লম্ব এঁকে তোমাকে দেখাই দিব যে কিভাবে এখানে একটা লম্ব স্থাপন করার মাধ্যমে, একটা ত্রিভুজ গঠন করার মাধ্যমে এখান থেকে উভয়ের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা যায়। সো আমি একটা লম্ব আঁকলাম, কি লম্ব সেটা ধরলাম, এই হচ্ছে একটা লম্ব। আচ্ছা, তো এখন লম্বটা নিলাম। খেয়াল করে দেখো যে যদি আমাদের কথার কথা যে যদি আমাদের এই জায়গা থেকে আমি আর থিটাকে বাদ দিয়ে দেই, সে এটা নাই, ধরে নাও এটা নাই, তার মানে এখন জিনিসটা একটু ফ্রেশ লাগতেছে। এই অবস্থায় আমি একটা কাজ করলাম। হ্যাঁ, কাজটা কি দেখো তো? কাজটা হচ্ছে এরকম যে আচ্ছা দেখো কাজটা এরকম যে তুমি ছিলা এই বিন্দুতে, তুমি যাবা এই বিন্দুতে x, y যাবা। দেখো তো এখান থেকে এইটুকু কি x না, এইটুকু হচ্ছে x, আর এখান থেকে আবার উপরে গেছো, এইটুকু কি তাহলে y। দ্যাটস ওয়াই এই বিন্দুটা কত? x, y, যেখানে এই বিন্দুর ভুজ হচ্ছে x আর কোটি কত বলো তো? y। ওকে, এখন দেখো, এখন আমরা কিন্তু এখানে এই যে একটা ত্রিভুজ আঁকলাম, একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ এখানে। এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা কিন্তু
পিথাগোরাসের কিছু কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে, কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারি। এছাড়াও আমরা কিন্তু বিভিন্ন ত্রিকোণমিতির ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। সো আমি যদি এখানে ত্রিকোণমিতির একটা ফর্মুলা অ্যাপ্লাই করি এরকম, সে তোমাকে আমি বললাম যে cos থিটা, আচ্ছা cos থিটা হলে কি হবে এখানে বলো তো? cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। তার মানে ভূমি কোনটা এখানে? ভূমি হচ্ছে এখানে x, আর অতিভুজ কোনটা এখানে? r। তার মানে cos থিটা মানে হচ্ছে ভূমি, এই হচ্ছে ভূমি, আর এই হচ্ছে আর মানে কি? অতিভুজ। আচ্ছা এখন আমি এখানে আবার একটা সাইন নিতে পারবো, সাইন নিব। আচ্ছা সাইন থিটা, তো সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ, লম্ব কত এখানে y, অতিভুজ কি এখানে r, তাহলে লম্ব হচ্ছে y আর অতিভুজ হচ্ছে এখানে r। সো আমাদের এই দুইটা অংশ ডান, হ্যাঁ হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এখান থেকে একটা সম্পর্ক স্থাপন করব। খেয়াল করে দেখো এটাকে কি লেখা যায় দেখো তো, এই জিনিসটাকে লেখা যায় একটা নতুন জিনিস, সেটা হচ্ছে এরকম যে x ইকুয়ালস টু r cos থিটা মাল্টিপ্লাই গুণ ক্রস গুণ করলে, আর এখানে কি লেখা যাবে? লেখা যাবে হচ্ছে y ইকুয়ালস টু r sin থিটা। হ্যাঁ, সো আমাদের x ও ডান, y ও ডান। তার মানে x এটাকে ধরলাম হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ, আর এটাকে ধরলাম হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণ। x y কমপ্লিট। এখন আসি আমরা আমাদের পরের টপিকে। খেয়াল করো এটা দিয়ে আসলে আমরা কি করলাম, এটা দিয়ে আমরা এই কাজটা করলাম। যদি তুমি দেখো যে তোমাকে কোনো একটা কোশ্চেনে, ধরো সাপোজ কোনো একটা কোশ্চেনে তোমাকে বলা হইলো যে এমন কাজ করো, কি করবা বলো তো? এমন কাজটা করবা যে তোমাকে বলা আছে যে সে আর এর মান দেওয়া আছে আর থিটা দেওয়া আছে। আচ্ছা আর থিটা, যখন তোমাকে কোনো কোশ্চেনে আর দেওয়া থাকবে থিটা দেওয়া থাকবে, তার মানে ব্যাপারটা এরকম, সেখানে তোমাকে একটা পোলার স্থানাঙ্ক দেওয়া আছে। যখন তোমাকে পোলার স্থানাঙ্ক দেওয়া থাকবে কিসে কনভার্ট করবা? তাকে কার্টেসীয় স্থানাঙ্কে কনভার্ট করবা। খেয়াল করে দেখবা যে কনভার্সনটা খুব ইম্পর্টেন্ট। তোমাদের সামনে কিন্তু অনেক ম্যাথে পোলার থেকে কার্টেসিয়ান থেকে পোলারে কনভার্ট করতে বলতে পারে। সো যখন তোমাকে পোলার থেকে কার্টেসিয়ানে কনভার্ট করতে বলবে, তখন যে কাজটা করবো সেটা হচ্ছে যে পোলার দেওয়া আছে, এই পোলার থেকে কি লাগবে বলো তো? লাগবে হচ্ছে x, y। কিন্তু এক্স ওয়াই কিভাবে পাবা? এই দেখো এক্স মানে হচ্ছে আর cos থিটা, তার মানে এই যে তুমি যদি এক্স এর জায়গায় সিম্পলি আর cos থিটা বসায় দাও, তাহলে এই আর এর জায়গায় আর এর মান বসায় দিবা, থিটার জায়গায় থিটার মান বসায় দিবা, তাহলে কিন্তু তুমি এই এক্স পেয়ে যাবা, রাইট? আচ্ছা আর এই ওয়াই এর জায়গায় কি বসাবো বলো তো? আর sin থিটা, তার মানে ওয়াই এর জায়গায় বসাবো হচ্ছে আর sin থিটা। সো এই হচ্ছে তোমার টোটাল কোশ্চেনের অ্যান্সার। হ্যাঁ, তার মানে এখন থেকে এক্স বের করতে বললেই, যদি কোনো একটা পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে সেখান থেকে এক্স বের করতে বললে কি করবা? এক্স সমান আর cos থিটা বসায় দিবা, আর ওয়াই বের করতে বললে ওয়াই সমান আর sin থিটা বসাই দিবা, তাহলে কিন্তু অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। এখন তোমাকে কি করতে হবে? অপোজিট কাজ করতে হবে। অপোজিট আবার কি জিনিস? অপোজিট মানে হচ্ছে তোমাকে এবার দেওয়া আছে হচ্ছে এক্স ওয়াই, করতে হবে কি? আর থিটা। খেয়াল করে দেখো দেওয়া আছে হচ্ছে এক্স ওয়াই, এই হচ্ছে এক্স কমা ওয়াই, বাট লাগবে কি বলতো? লাগবে হচ্ছে আর কমা থিটা। আচ্ছা এটা বের করার ওয়ে কি অ্যাকচুয়ালি? দেখো যখন আমরা আর বের করতে যাই, আর মানে কি বলছি? ভেক্টরীয় ব্যাসার্ধ। এখন দেখো এই যে 1 নম্বর সমীকরণ আছে, এটা 2 নম্বর সমীকরণ। এখন যদি আমি 1 নম্বর সমীকরণকে আর 2 নম্বর সমীকরণকে স্কোয়ার করি, তাহলে কেমন হবে দেখো তো? তাহলে এমন হবে যে x সমান আর cos থিটা, আর y সমান কি ছিল? আর sin থিটা, রাইট? আচ্ছা এখন যদি দুটাকে স্কোয়ার করা তাহলে কি হবে দেখো তো? স্কোয়ার 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 সব স্কোয়ার হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে 1 নম্বর সমীকরণ ধরে নেই আর এটাকে 2 নম্বর সমীকরণ ধরে নেই, তাহলে কি হবে বলো তো? x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দুটাকে যদি যোগ করি, আমরা যোগ করলে কি হবে? আর স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার থিটা প্লাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা। আচ্ছা এটার ভ্যালু হচ্ছে 1, তাহলে হবে হচ্ছে আর স্কোয়ার ইন্টু 1, এখানে হবে কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো লেখা যাবে কি? আর সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে আমি প্লাস মাইনাস নিব না, কেন? কারণ হচ্ছে এটা তো একটা দূরত্ব, আর তো একটা দূরত্ব কখনো নেগেটিভ হতে পারবে না। সো দূরত্ব নেগেটিভ না, জাস্ট প্লাস ভ্যালুটা নিব আর কি আমরা। হ্যাঁ, তাহলে আর সমান কত? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারকে রুট ওভার করলে যে ভ্যালুটা পাবা, তাই আমার কি আর এর মান। তো আমি এটা বসাই দিই এখানে। সো তাহলে আমরা আর পেয়ে যাবো কি বলতো? আর পেয়ে যাবো হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা এবার আসো থিটা।
আচ্ছা, থিটা কিভাবে বের করবা? থিটা বের করার সময় খেয়াল করবা, সাধারণত যে কোনো থিটা বা অ্যাঙ্গেল বের করার জন্য সব থেকে সহজ পার্ট হচ্ছে বা সহজ ওয়ে হচ্ছে ট্যান অ্যাপ্লাই করা, ট্যান। তাহলে এখানে দেখো, এটা আমাদের 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এখান থেকে ট্যান পাবার উপায় কি একটু অবজার্ভ করি আমরা। হ্যাঁ, কি জানি আমরা? আমরা জানি x সমান সমান r cos থিটা। ওকে, আচ্ছা, এরপর কি জানি? y সমান সমান r sin থিটা। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এখন আমরা কি করতে পারি বলতো? ট্যান পাওয়ার জন্য এই 2 কে 1 দিয়ে ভাগ করতে পারি। তাহলে লিখতে পারি আমরা 2 নাম্বার ভাগ হচ্ছে 1 নম্বর সমীকরণ। এখান থেকে লেখা যাবে কি বলতো? লেখা যাবে হচ্ছে 2 নাম্বারটা কি দেখো তো, 2 নাম্বারটা হচ্ছে y, আর নিচে কি বলতো? x। আচ্ছা, আর উপরে কি থাকবে? এখানে r sin থিটা, আর নিচে কি থাকবে বলতো? r cos থিটা। আর কাটা, তাহলে কি ট্যান থিটা চলে আসবে এখান থেকে। সো লেখা যাবে কি? ট্যান থিটা। ট্যান থিটা মানে কি বলতো? মানে হচ্ছে y বাই x, আর এখানে থিটা মানে কি তাহলে? ট্যান ইনভার্স y বাই x। ওকে, একটা কথা খেয়াল রাখবা, এখানে উপরে যে ওয়াইটা আছে, এই ওয়াইটা কিন্তু আসলে ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। এই ওয়াই কিন্তু একটা লম্বের দৈর্ঘ্য, আর নিচেরটা কি? এক্স, একটা ভূমি। সো এটাও কিন্তু একটা ভূমির দৈর্ঘ্য। তার মানে এটা কিন্তু প্রথম কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আছে বিধায় এক্স এর মান ওয়াই এর মান দুইটা প্লাস আসছে। বাট যদি সেকেন্ডে, থার্ডে বা ফোর্থে যায়, সেক্ষেত্রে কিন্তু এক্স ওয়াই বোথ প্লাস আসবে না, তখন কিন্তু মাইনাস আসতে পারে কোনোটা। এই কারণে কি করবো? আগে থেকে একটা মডুলাস দিয়ে রাখবা, যেন তোমার সামনে কোনো সমস্যা আর না হয়। তাহলে কি লিখছি আমরা? থিটা মানে কি? ট্যান ইনভার্স ওয়াই বাই কত বলতো? এক্স। ডান, শেষ। তাহলে চলে যাচ্ছে আমি আমাদের মেইন অঙ্কে। তাহলে লিখবো কি এখানে? থিটা মানে কি? এই থিটা মানে হচ্ছে কি লিখবো? ট্যান ইনভার্স কত বলতো? ওয়াই বাই এক্স, তার মধ্যে একটা মডুলাস। সো আমাদের অঙ্ক কমপ্লিট, মানে সরি, আমাদের থিওরি কমপ্লিট। হ্যাঁ, তাহলে কি দেখলাম আমরা? এখানে কিন্তু আমরা অনেক ইন্টারেস্টিং একটা কনসেপ্ট খেয়াল করলাম। খেয়াল করো, যখন তোমাকে আর থিটা মানে কি? একটা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, সেখান থেকে তোমাকে এক্স ওয়াই মানে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কনভার্ট করতে বলা হবে, তখন এক্স মানে কি ধরবা? আর কস থিটা, ওয়াই মানে আর সাইন থিটা। অপোজিট কি সেটা? তোমাকে বলা আছে এক্স ওয়াই একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া আছে, তাকে আর থিটা কনভার্ট করবো, মানে পোলারে কনভার্ট করবো। সো পোলারের আর বের করার উপায় কি? আর মানে হচ্ছে √x² প্লাস y², আর থিটা বের করার উপায় কি? ট্যান ইনভার্স মডুলাসের মধ্যে y বাই এক্স। এখানে y এর মান নিবা, আর এখানে কি x এর মান নিবা। কমপ্লিট। ওকে, তাহলে সবাই এই থিওরিটা মাথায় রাখবা। তোমরা সামনে ম্যাথ করতে গেলে কিন্তু এই থিওরি আমরা ফেস করবা। হ্যাঁ, এই কারণে আমি এই থিওরিটা একটু টাইম নিয়ে করাই দিলাম। এখন আসি আমরা আমাদের পরের কনসেপ্টে। খেয়াল করো, এই যে থিটা নিয়ে কিন্তু একটা ঝামেলা আছে। দেখো তো, তুমি যদি এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত আর নাও, তুমি যে মান পাবা, আবার এই বিন্দু থেকে অন্য একটা বিন্দু পর্যন্ত যদি একই পরিমাণ দূরত্ব হয়, সেক্ষেত্রে আর এর মান একই আসবে। আবার এখানে আর এর মান একই আসবে, এখানে আর এর মান একই আসবে। বাট খেয়াল করতে হবে, যদি কোনো কারণে ধরো রেখাটা এখানে চলে আসলে কিন্তু থিটার মান আর এটা থাকবে না। থিটা মানে আসলে কি? থিটা মানে হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণটা উৎপন্ন হয়। দেখো, এই বিন্দুতে যাওয়ার জন্য এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ঘড়ির কাঁটার দিকে, দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেছি আমি, বিপরীত দিকে যে তারপরে আমি এখানে থিটা পরিমাণ কোণ উৎপন্ন করছি, এটাকে বলা হয় থিটা। আচ্ছা, তাহলে এখানে কি হবে বলতো? এখানে হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে এই হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিক, এইদিকে যাওয়ার পর দেখলাম যে এখানে এসে আমি এই রেখাটা মানে এই আর পরিমাণ দূরত্বটা পেয়ে গেছি। তার মানে আমাদের এখানে আর এর মান কি হবে? আর এর মান হবে হচ্ছে মূলবিন্দু থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা পরিমাণ কোণ উৎপন্ন করার পর এখানে কিন্তু থিটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কি হবে বলতো? নতুন থিটা আসবে, বাট আর এর মান সেম থাকবে। এখন তোমাকে দেখাবো যে প্রথম চতুর্ভাগে কিন্তু থিটার মান কত আসে বলতো? থিটার মান আসে হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টের থিটার মান কিন্তু সেম আসে না। সো এটাই দেখা দিচ্ছি আমি, একটু খেয়াল করো সবাই। দেখো, এখন আমি থিওরিটা বলি। আমি একটা কাজ করছি এখানে, আমি আগে থেকেই তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি ধরে নিছি যে এই পর্যন্ত ডিসটেন্স হচ্ছে আর এখানে কোনটা কত বলতো? থিটা। আর এখান থেকে আমরা বলতে পারতেছি যে থিটার মান কত আসছে? থিটার মান আসছে, যদি আমাদের এই বিন্দুটা অ্যাকচুয়ালি হচ্ছে এক্স কমা ওয়াই হয়, তাহলে আমরা বলতে পারবো যে এইটুকু হচ্ছে আমাদের ওয়াই, আর এটুকু কি বলতো? এক্স। তো থিটা মানে কি লেখা যাবে? ট্যান ইনভার্স মডুলাসের মধ্যে ওয়াই বাই কত বলতো? এক্স। এটা আমরা এখান থেকে বলতে পারি। কিন্তু সেকেন্ড যে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থাটা আছে, এখানে কিন্তু আর এই বিন্দুটা এই কোঅর্ডিনেটে দেওয়া নেই। কোথায় দেওয়া আছে বলতো? ধরলাম
সে এবার এই জায়গাতে আছে, তার মানে এখানে x এর মান হবে মাইনাস আর y এর মান কি হবে বলো তো প্লাস হবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, কাজটা কি দেখো তো, এখান থেকে এইটুকু আমার কার দূরত্ব, x এর দূরত্ব, আর এটুকু কি বলতো y এর দূরত্ব, তাই না? এই হচ্ছে y। এখন দেখো এই যে এই পর্যন্ত এইটুকু হচ্ছে আর, আর এই কোণটা ছিল কত, এই কোণটা ছিল দেখো এই যে এখানে এই কি করছে আমি দেখো তো, আমি কিন্তু আগে এখান থেকে এই পর্যন্ত এই যে এখানে যখন x, y তে নিছিলাম আর এটাকে আর ধরছিলাম, তখন এই কোণটা ছিল আমার কত বলতো থিটা, এই কোণ ছিল থিটা। তার মানে এই কোণটা আর এই কোণটার যে মান তা কিন্তু সমান হয়ে গেছে এখন, তাই না? তার মানে এটা যদি থিটা হয়, এই কোণের মান কত বলতো থিটাই হবে, তার মানে ধরুন থিটা, আচ্ছা থিটা হবে। এখন একটা কাজ করি, আমি আমার সুবিধার জন্য এই পার্টটাকে ক্লিন করে ফেলি, তো বুঝতে আরো সুবিধা হবে তোমাদের। সো এটাকে ক্লিন করে ফেললাম, কিন্তু কথা হচ্ছে আমার তো এখন এই পরিমাণ থিটা নিলে চলবে না, কি করতে হবে, আমাকে নিতে হবে এবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটাল ডিস্টেন্সটা, মানে টোটাল যে অ্যাঙ্গেলটা হয় এইটুকু না, এইটুকু না, কি করতে বলতো, এখান থেকে শুরু করে জাস্ট এই পর্যন্ত, আমি ইচ্ছা করে একটু বেশি করে লিখছি। আচ্ছা কি করতে হবে তাহলে, এখান থেকে শুরু করে ঠিক এই পর্যন্ত যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সটা তুমি নিবা, তার মানে এইটুকু যে কোণ ধরলাম, এই কোণটা আমার এখন কি বলতো নতুন থিটা, তার মানে এই হচ্ছে আমাদের নতুন থিটা, তার মানে আমাকে এইটুকু কোণ বের করতে হবে। যদি আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাই সেই ক্ষেত্রে, এখন দেখো এইটুকু পরিমাণ কোণ বের করার উপায় কি, এইটুকু পরিমাণ কোণ তো বের করার কোনো ডিরেক্ট ওয়ে নেই, তাহলে কি করতে হবে, একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। ট্রিক্সটা কি দেখো, ট্রিক্সটা হচ্ছে তুমি ফার্স্টে কি করবা, তুমি ফার্স্টে এখান থেকে এই পর্যন্ত যাবা, এখান থেকে এই পর্যন্ত গেলে আমাদের টোটাল যে অ্যাঙ্গেলটা আসে তা হয় হচ্ছে পাই। আচ্ছা পাই, এখানে কথা হচ্ছে প্লাস পাই হবে নাকি মাইনাস পাই হবে, যখন তুমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবা তখন হবে হচ্ছে প্লাস পাই, ঠিক আছে প্লাস পাই। এখন দেখো তুমি কিন্তু এবার এই বিন্দুতে পৌঁছে গেছো, বাট কথা হচ্ছে আমার তো এই বিন্দুতে আসতে হবে না, আমাকে যেতে হবে কোথায় বলো তো, যেতে হবে হচ্ছে এই বিন্দুতে, এই বিন্দু, কারণ আমার এই বিন্দু থেকে এই পরিমাণ যে কোণটা আছে, এই পরিমাণ যে কোণ, এই কোণটার মানে আমার কি বলতো, এই মানে হচ্ছে থিটা। সো আমাকে এখন এই সম্পূর্ণ পাই থেকে, এই পাই থেকে যদি আমি এইটুকু পরিমাণ কোণকে বাদ দিয়ে দিই, জাস্ট আমি আবার লিখে দিচ্ছি এখানে, এইটুকু পরিমাণ কোণকে বাদ দিয়ে দিই, এই বাদ দিলে কিন্তু আমি কি পেয়ে যাবো বলতো, এই ব্লু কালার কোণটা পেয়ে যাব। তাহলে এই গ্রিন কালারের কোণটা কত, এটা হচ্ছে কি থিটা, তার মানে এই থিটা মানে কি, এই থিটা মানে কি ছিল বলতো, ঠিক আগের কোণটাই, এই যে এই থিটাটা মানে কত, সেটা tan ইনভার্স y বাই x, তাহলে পাই। তাহলে এই থিটাকে পাওয়ার জন্য তুমি কোন দিকে গেছো, আবার ঘড়ির কাঁটার দিকে, দেখো তো এখান থেকে এদিকে গেছো, ঘড়ির কাঁটার দিকে গেছো, তার মানে ঘড়ির কাঁটার দিকে যাওয়ার ক্ষেত্রে কি করতে হবে, মাইনাস কি লিখতে হবে, tan ইনভার্স আর উপরে কি y, নিচে কি বলতো x। ওকে আচ্ছা, এটা কেন মাইনাস নিলাম, কারণ একটাই যে আমি এখন ঘড়ির কাঁটার দিকে গেছি, ঘড়ির কাঁটার দিকে যতটুকু যাব ততটুকু মাইনাস হিসেবে বসবে, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে যতটুকু যাব তা আমাদের প্লাস হিসেবে বসবে। সো ডান, তার মানে এই হচ্ছে আমাদের এখানকার থিটা। সো দেখতে পাচ্ছ যে এখানে উভয় ক্ষেত্রে এখানে আর এর মান যা আসবে আর এখানে আর এর মান যা আসবে তা কিন্তু অবশ্যই সমান সমান হবে, কিন্তু এই থিটার মান আর এই থিটার মান কিন্তু কখনোই সমান সমান হবে না। থিটার মানটা সম্পূর্ণ ডিপেন্ড করে কোথায় বলতো, এই কোন কোয়াড্রেন্টে বা কোন চতুর্ভাগে বিন্দুটা আছে তার উপর। সো আমাদের এই দুটো অংশ কমপ্লিট, ডান। ওকে, এখন চলে যাচ্ছে হচ্ছে তোমাদের জন্য নতুন একটা কাজে, কি সেটা দেখো তো, হোমওয়ার্কে তোমরা আমাকে বের করে দেখা দিবা যে থার্ড কোয়াড্রেন্টে বা তৃতীয় চতুর্ভাগে যদি কোনো একটা বিন্দু হয়, সে এখানে একটা বিন্দু যেখানে x এর মানও মাইনাস, y এর মানও কি মাইনাস, সেই ক্ষেত্রে এখানে থিটার মান কত আসবে। আবার চতুর্থ কোয়াড্রেন্টে, ফোর্থ কোয়াড্রেন্টে যেখানে x পজিটিভ y নেগেটিভ, এই ক্ষেত্রে থিটার মান কত আসবে। এই দুইটা পার্ট তুমি আমাকে করে কি করবে বলো তো, কমেন্ট বক্সে জানাই দিবা। তার মানে এখানে থিটার মান কত তাও বলবা, আবার এইখানে থিটার মান কত তাও আমাকে বলবা, বলে কমেন্ট বক্সে জানাই দিবা। আর যাদের অ্যান্সারগুলো ঠিক হবে আমি কিন্তু প্রত্যেকের নাম পরের ক্লাসে আমার এই ভিডিওর মধ্যে বলে দিব যে এই যারা যারা আছে সবাই হচ্ছে এই অ্যান্সারটা ঠিক করে লিখছে। হ্যাঁ ওকে, সো আমাদের এই টপিকটা কমপ্লিট। এখন চলে যাচ্ছে আমরা কিছু নতুন টপিকে। তো খেয়াল করে দেখো নতুন টপিকের মধ্যে কি আছে, লেখা আছে হচ্ছে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। আচ্ছা, তো এটাকে বলা হচ্ছে দূরত্ব সূত্র। তো দূরত্ব সূত্রের ক্ষেত্রে খেয়াল করো যে বিন্দুগুলো আসলে কি কি বিন্দু হতে পারে। সো ফার্স্ট অফ অল খেয়াল করতে হবে বিন্দুগুলো এমন হতে পারে যে কোন একটা বিন্দু হচ্ছে কার্তেশীয় বিন্দু হতে পারে, মানে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার বিন্দু হতে পারে। এরপরে সে আবার ভেক্টরের কোন একটা বিন্দু হতে পারে।
এরপরে হচ্ছে সে একটা ভেক্টর পদ্ধতিতে আমি সেখানে বিন্দু বসাতে পারি, আবার আমি কিন্তু সেখানে পোলার স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে বিন্দু বসাতে পারি। আমি তোমাদেরকে এই দুইটা, এই হচ্ছে ভেক্টর পদ্ধতি আর হচ্ছে পোলার পদ্ধতি, এই দুইটা রুটস ক্লাসের মধ্যে কমপ্লিট করাই দিব। আজকে শুধু পড়াই দিব হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তার মানে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে কিভাবে, খেয়াল করো, কিভাবে তোমার দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা যায় তা আমরা এখন শিখবো। ওকে, এখন দেখো, দেখতে পাচ্ছ এখানে দুইজন মানুষ, তো ধরলাম দুজন ফ্রেন্ড, একজন হচ্ছে সে হচ্ছে ক্লাস থেকে বের হয়ে গেছে, আর ধরো সে অনেক স্মার্ট, সে হচ্ছে রুটস জিরোতে পড়ে আর রুটস প্লাসে সে জয়েন করে ফেলছে, এই কারণে ধরো তার খুব মানে কি বল উজ্জীবিত অবস্থা, সে খুব ভালো ফর্মে আছে আর কি অ্যাকচুয়ালি। তার মানে তার কাঁধে কোনো বইটি হাবিজাবি কোনো কিছু নাই, সে সবকিছু রুটসের মাধ্যমে দেখতে পারতেছে এবং সে হচ্ছে সবকিছুর মধ্যেই তোমার হচ্ছে একটা মডার্ন টেকনোলজির ছোঁয়া পাচ্ছে, এই কারণে সে অনেক চিল মুডে আছে। আর এই ছেলেকে দেখো, সে হচ্ছে মানে সবার গালিগালাজ শুনতে শুনতে প্রেশার পেতে পেতে তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো এরকম দুইটা কন্ডিশন। তো এখন ধরলাম সে তার খোঁজ খবর নিতে যাচ্ছে যে বন্ধু কি অবস্থা তোমার। তো দুইজন দুইটা জায়গায় আছে, ধরলাম এই জায়গায় যে মানুষটা আছে তার একটা বিন্দু, সে ধরলাম এই হচ্ছে তার বিন্দু, আর আরেকটা বিন্দু ধরো এখানে, হ্যাঁ এই হচ্ছে আরেকটা বিন্দু। তাহলে কি করব, এই বিন্দু থেকে এই বিন্দুতে যাব, তাহলে কি করতে হবে, এখানে একটা জয়েনিং লাইন টানতে হবে না, এই হচ্ছে জয়েনিং লাইন। তার মানে তাদের মধ্যে একটা দূরত্ব নির্ণয় করতে হবে। ধরে নিলাম এই বিন্দুটার যে স্থানাঙ্ক তা হচ্ছে এরকম যে x1, y1, হ্যাঁ, আর এই বিন্দুটার যে স্থানাঙ্ক হচ্ছে x2, y2। সো এই হচ্ছে আমাদের টোটাল দুইটা বিন্দু দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে। এখন আমরা এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করতে পারি তা শিখবো। তার জন্য আমি এখানে একটা স্থানাঙ্ক ব্যবস্থা রেখে দিচ্ছি, খেয়াল করো। ধরলাম এই হচ্ছে একটা বিন্দু, এই হচ্ছে একটা বিন্দু, আবার এই হচ্ছে আরেকটা বিন্দু, হ্যাঁ এই হচ্ছে আরেকটা বিন্দু। আচ্ছা, এখন দেখো এখানে যে প্রথম বিন্দুটা আছে, ধরে নিলাম আমি যে প্রথম বিন্দুটার ক্ষেত্রে তার যে মান, সে মানটা হবে হচ্ছে x1, y1, সেকেন্ডটা হবে হচ্ছে x2, y2, হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা টোটাল দুইটা কাজ করলাম, একটা হচ্ছে x1, y1, আর একটা হচ্ছে x2, y2। সো এখন দুই বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব তা কত হবে, তা হবে হচ্ছে ঠিক এরকম, এই হচ্ছে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তাই না? আচ্ছা, এখন দেখো এই বিন্দু থেকে এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমাকে বের করতে হবে। ধরে নিলাম এই বিন্দুটার স্থানাঙ্ক x1, y1, আর বিন্দুটার পয়েন্ট হচ্ছে a পয়েন্ট, ওকে, আর এই পয়েন্টটা কি ধরলাম b পয়েন্ট। তো আমরা এখন a পয়েন্ট থেকে b পয়েন্ট পর্যন্ত দূরত্ব বের করব। দ্যাট মিন্স আমরা এখন কি বের করব বলতো, এই ab বের করব, এই ab বের করব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের কি বলতো b। এই ab এর দূরত্ব বের করব কোন ব্যবস্থার সাহায্যে, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে। আচ্ছা, এখন দেখো এখানে আমরা আগের মতো লম্ব উপপাদ্য অ্যাপ্লাই করব। একটা কাজ করি, একটা লম্ব আঁকি এখানে, ধরো এই হচ্ছে একটা লম্ব, হ্যাঁ লম্ব আঁকলাম, এইখানে একটা লম্ব আঁকি, আবার এখান থেকে এই পর্যন্ত আমরা আর একটা লম্ব আঁকি। আচ্ছা, এখন দেখো এই যে প্রথম লম্বটা আছে, প্রথম লম্বটা পাওয়ার ক্ষেত্রে কি করছে বলতো, আমরা একটা কাজ করছি যে এই বিন্দুতে গেছি, রাইট, এই বিন্দুতে গেছি, এই বিন্দুতে যাওয়ার জন্য তোমাকে এখান থেকে x1 দূরত্ব আর এখানে y1 দূরত্ব অতিক্রম করে এই বিন্দুতে যাওয়া লাগবে। আর এই বিন্দুতে যাওয়ার জন্য তোমাকে এখান থেকে এই পর্যন্ত, মানে এই টোটালটা হচ্ছে x2 পর্যন্ত দূরত্ব যেতে হবে, যে আবার উপরে কি পরিমাণ বলতো, আবার উপরে হচ্ছে এই y2 পরিমাণ দূরত্ব যেতে হবে। আচ্ছা, এটা y1, এটাও কত y1, তাই না? আচ্ছা, এখন দেখো এই যে এটুকু কি আমাদের, তাহলে এইটুকু হচ্ছে আমাদের x1, রাইট, এইটুকু হচ্ছে x1। এখন দেখো তো, আমি যদি এই পয়েন্টটাকে, এই যে এই জাস্ট এই পয়েন্টটাকে সি পয়েন্ট ধরে নিই, সি পয়েন্ট ধরি, তাহলে বলতে পারি যে এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, তাই না? সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, তাকে বলা হয় পিথাগোরাসের সূত্র। তা কি সেটা? সেটা হচ্ছে এরকম, অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এখানে অতিভুজ কোনটা? এ বি, ভূমি কি এসি, লম্ব কি বলো বিসি। তো বসাই দিই আমরা এখানে, তাহলে কি লেখা যাবে বলো তো, এ বি স্কোয়ার সমান কি লেখা যাবে, অতিভুজ স্কোয়ার সমান কি ভূমি স্কোয়ার, মানে কি এসি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, লম্ব মানে কি এখানে বিসি, তার মানে বিসি হোল স্কোয়ার। এখন আমাকে বের করতে হবে হচ্ছে এই এ বি, বাট এসি আর বিসি তো আমি জানি না,
এখন লাগবে এসি মানে কত, বিসি মানে কত। দেখো এই যে এই বিন্দুটা আছে, এই মূল বিন্দু থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে x1, মূল বিন্দু থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে x2, তাহলে এটুকু কত হবে, এটুকু হবে হচ্ছে x2 মাইনাস x1। ঠিক আছে, দেখো তো এটা সমান্তরাল, তাহলে এটুকু যদি x2 মাইনাস x1 হয় তাহলে এই দূরত্বটা কত হবে, এটা হবে হচ্ছে x2 মাইনাস x1। তো আমরা এখানে কি করবো বলতো, সরি, আমরা এখানে এসি এর জায়গায় x2 মাইনাস x1 বসাই দিব, তারপর একটা স্কোয়ার, হ্যাঁ, প্লাস বিসি। তো বিসি মানে কত, বিসি মানে হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত y2, আর এখান থেকে এই পর্যন্ত, এই যে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত কি y1, এই হচ্ছে y1। তাহলে এটুকু কত হবে, এটুকু হচ্ছে y2 থেকে y1 বাদ, তার মানে শুধুমাত্র এইটুকু হবে হচ্ছে, আমি এখানে লিখে রাখি তোমাদের জন্য, এইটুকু হবে হচ্ছে এটা আমাদের সি পয়েন্ট। আচ্ছা, তাহলে এটুকু হচ্ছে y2 মাইনাস y1। হ্যাঁ, সো তাহলে আমরা মোটামুটি পেয়ে গেলাম যে বিসি কত, বিসি হচ্ছে y2 মাইনাস y1 তারপর একটা স্কোয়ার। তাহলে আমাদের শুধু লাগবে কি, শুধু লাগবে হচ্ছে এবি। তাহলে এই এবি মানে হচ্ছে রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। ডান, কমপ্লিট। সো আই গেস সবাই বুঝতে পারছো, প্লাস মাইনাস নিলাম না কেন, কারণ শুধু মাইনাস প্লাসটা নিলাম, মাইনাসটা গেছে অ্যাভয়েড করলাম, কারণ মাইনাস মানে নেওয়া যাবে না। কেন, কারণ হচ্ছে এবি মানে বোঝানো হচ্ছে এ থেকে বি পর্যন্ত একটা ডিস্টেন্স, তো ডিস্টেন্স সবসময় কি প্লাস পজিটিভ। তো আমরা দেখলাম যে কিভাবে আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারি দুইটা বিন্দু থেকে। একটা বিন্দু কত, একটা বিন্দু হচ্ছে x1 y1 আর একটা কত x2 y2। তাহলে কি করতে হবে, যে এই যে দুইটা যে ভুজ আছে, ভুজ দুইটার পার্থক্য তার স্কোয়ার, আর কোটি দুইটার পার্থক্য তার উপর কি বলতো স্কোয়ার করলে, তাকে রুট ওভার করলে কি পেয়ে যাবে বলতো, তুমি দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব পেয়ে যাবে। আচ্ছা, কয়টা নোট ফলো করি। হ্যাঁ, প্রথম নোট খেয়াল করো, প্রথম নোট হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রে বিপরীত বাহুদ্বয় সমান এবং কর্ণদ্বয় সমান হয়। কেন দেখো তো, এই হচ্ছে একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রে কি হয় বলতো, আয়তক্ষেত্রের বিপরীত বাহুদ্বয় সমান হয়, এই বাহু সমান, তারপর এই বাহু সমান হবে, এবং তাদের যে কর্ণ আছে সেই কর্ণটা কি বলতো, সেই কর্ণটা এই একটা কর্ণ, আবার কি একটা কর্ণ, এবং এই দুটো কর্ণ অবশ্যই সমান হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রে। সেকেন্ড যে টপিকটা শিখবো আমরা তা হচ্ছে এরকম, খেয়াল করি, বর্গক্ষেত্রের ক্ষেত্রে চারটি বাহু সমান এবং কর্ণদ্বয় সমান হবে। সো বর্গক্ষেত্র কি দেখো তো, বর্গক্ষেত্র চার বাহু সমান, তার মানে এই হচ্ছে বর্গক্ষেত্র একটা, তার চারটা বাহু, এবং চারটা বাহুর ক্ষেত্রে কি হবে বলতো, চারটা বাহুর ক্ষেত্রে তার যে চারটা বাহু ছিল, তার মানে হচ্ছে এই বাহু এবং এই বাহু সবাই সমান হবে, এবং বুঝতে পারতেছো তাদের কর্ণ দুইটা কি অবশ্যই সমান হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আসি হচ্ছে আমাদের পরেরটা কি দেখো, পরেরটা হচ্ছে রম্বসের ক্ষেত্রে চারটি বাহু সমান হবে কিন্তু কর্ণদ্বয় অসমান হবে। রম্বস কেমন দেখতে, বর্গ একটু চাপা, তার মানে একটু বাঁকা, তার মানে এই হচ্ছে আমাদের একটা রম্বস। হ্যাঁ, এই হচ্ছে রম্বস, তার মানে রম্বস নিলাম। রম্বস নিয়ে কি করবো আমরা, এখন আমরা হচ্ছে এদিকে একটা কর্ণ আঁকবো, এদিকে একটা কর্ণ আঁকবো, এবং দেখবো যে রম্বসের এই বাহু, তারপর এই বাহু আর এই বাহু সমান, কিন্তু এই কর্ণ আর এই কর্ণ কি না বলতো সমান না। হ্যাঁ, লাস্ট ওয়ান দেখো কি বলছে এখানে, যে সামান্তরিকের ক্ষেত্রে চারটি বাহু সমান কিন্তু কি না বলতো, কিন্তু হচ্ছে কর্ণদ্বয় কি না বলতো, কর্ণদ্বয় হচ্ছে সমান না, অসমান। তো আমরা এখানে সামান্তরিকের এখানে অ্যাকচুয়ালি বিপরীত বাহু হবে আর কি। হ্যাঁ, এখানে চারটি বাহু হবে না, এখানে বিপরীত বাহু হবে আর কি, একটু ঠিক করে নিবে এটা। তো সামান্তরিক দেখতে কেমন, সামান্তরিক দেখতে হচ্ছে অ্যাকচুয়ালি এরকম। আচ্ছা, তো আমরা সামান্তরিক আঁকলাম একটা, এই হচ্ছে সামান্তরিক। তো সামান্তরিকের কি বলতো, বিপরীত বাহু। তো সামান্তরিকের বিপরীত বাহু কারা কারা, এই বাহু সমান, তারপরে আবার এই বাহু আর এই বাহু সমান, এবং যে কর্ণ দুইটা আছে এই কর্ণ কি বলতো অসমান। সো এই হচ্ছে তোমাদের টোটাল কনসেপ্ট। খেয়াল রাখবা যে আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, রম্বসের ক্ষেত্রে কি হয়, আর সামান্তরিকের ক্ষেত্রে কি হয়, এটা খেয়াল রাখা লাগবে, কারণ এই ধরনের অঙ্ক সামনে আমরা করবো। ওকে, চলো যে আমরা হচ্ছে এখন আমাদের একটা প্রথম এক্সাম্পল, ফার্স্ট এক্সাম্পল, খুবই ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল।
তো এই এক্সাম্পলটা তোমাদেরকে আমি এখন করাই দিব, ঠিক আছে? আচ্ছা দেখো কি বলছে, যে কোনো বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক, তার মানে কার্টেসীয় মানে কি দেওয়া আছে, এক্স ওয়াই দেওয়া আছে। আচ্ছা বিন্দুটির পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। খেয়াল করো যে কিভাবে কার্টেসীয় থেকে পোলারে কনভার্ট করা যায়, পোলার থেকে কার্টেসীয়তে কনভার্ট করা যায় তা আমরা শিখিয়ে দিয়ে আসছিলাম। তো এখানে কি বলছে, একটা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া আছে, এটাকে পোলারে কনভার্ট করতে হবে। পোলার মানে কি আর থিটা, তার মানে তোমাকে কোশ্চেনে এক্স কমা ওয়াই দেওয়া আছে, কিসে নিবা, নিবা হচ্ছে আর কমা থিটায়। আচ্ছা আমরা কি দেখছিলাম, আর মানে কি, আর মানে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? আর থিটা মানে কি, থিটা মানে হচ্ছে যে কোনোটা হতে পারে। দেখো তো এই বিন্দুটা কোন কোয়াড্রেন্টে আছে, সে কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড চতুর্ভাগে আছে। সেকেন্ড চতুর্ভাগে থাকলে কিন্তু আমাকে থিটার মানটা একটু ডিফারেন্ট ওয়েতে বের করতে হবে। কিভাবে সেটা দেখো তো, এই যে এই হচ্ছে ফিগার অ্যাকচুয়ালি, হ্যাঁ ফিগারটার মধ্যে দেখতে পাচ্ছ এই বিন্দুটা এই সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, আর থিটা কিন্তু এখন এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত মানে পুরোটা কিন্তু থিটা হবে আমার। তো থিটা একটু বড় হবে এখন, তার মানে এই ক্ষেত্রে থিটা কি পড়ছিলাম, থিটা পড়ছিলাম হচ্ছে থিটা সমান সমান পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা তাই না, এই হচ্ছে থিটা। সো আমরা কিন্তু এখন থিটা পেয়ে গেছি, থিটা কত তাহলে, পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ওকে, এবার আসি আমরা আমাদের পরের কাজে। দেখো এখন দেখো আর, আর মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স কত -1, তার মানে মাইনাস রুট ওভার -1 হোল স্কোয়ার প্লাস ওয়াই, ওয়াই কত রুট ওভার 3, তার মানে রুট ওভার 3 তারপর একটা স্কোয়ার। তো এখান থেকে কি লেখা যাবে, লেখা যাবে হচ্ছে -1 স্কোয়ার মানে কি 1, আর 3 রুট করলে হবে 2, সো এই অ্যান্সার হবে হচ্ছে 2, তার মানে 2। সো এখান থেকে আমার আর মান চলে আসলো 2। আর এটা কত আসবে দেখো তো, এটা পাই, পাই মানে তো পাই লেখা যায়, আর tan ইনভার্স y বাই এক্স, তো tan ইনভার্স y বাই এক্স, এখানে y কত রুট ওভার 3 আর x হচ্ছে 1, তার মানে হবে রুট ওভার 3, মডুলাসের কারণে মাইনাসটা বাদ হয়ে যাবে। সো রুট ওভার 3 কত পাই বাই 3, মানে পাই মাইনাস পাই বাই 3, এটা 60 ডিগ্রি, পাই বাই 3। সো এখান থেকে কি লেখা যাবে, লেখা যাবে হচ্ছে 2 পাই বাই 3। হ্যাঁ, তাহলে আমরা আমাদের এই অঙ্কের অ্যান্সার পেয়ে গেলাম, এবং অ্যান্সার কি কি আসছে বলো তো, অ্যান্সার চলে আসছে হচ্ছে আর এর মান, আর এর মান কত আসছে, আর এর মান আসছে হচ্ছে 2, আর এই থিটার মান চলে আসছে কত আসছে সেটা 2 পাই ডিভাইডেড বাই কত বলো তো 3। সো আমাদের এই অঙ্কের অ্যান্সারটা কমপ্লিট। সো দেখতে পাচ্ছ কিভাবে অনেক সহজে আমি অঙ্কটা কমপ্লিট করলাম। তোমরাও কি করবে বলো তো, হোমওয়ার্ক করবা, ওই দুইটা করে আমাকে দেখাবা, অবশ্যই কমেন্ট করবা যে অ্যান্সারটা কি আসে, করে দেন হচ্ছে তোমরা ওই হোমওয়ার্কের রেজাল্টের উপর বেস করে তোমরা পরবর্তীতে এই অঙ্ক আর এই অঙ্ক, এই দুটো অঙ্ক সলভ করবা, সলভ করে অবশ্যই কিন্তু আমাকে জানাবা যে অ্যান্সারটা কত আসছে। হ্যাঁ, আচ্ছা এখন আসি আমরা এই টপিকে। কি বলছে দেখো তো, বলছে পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্কে কনভার্ট করো, ঠিক আছে? তার মানে এখন অপোজিটটা দেওয়া আছে, একটু আগে কি পড়ছিলাম, ছিল কার্টেসীয় পোলারে নিয়ে গেছি, বাট এখন দেওয়া আছে কি পোলার থেকে কার্টেসীয় নিয়ে যাওয়া লাগবে। তাহলে একটা কাজ করি, পোলার থেকে কার্টেসীয়তে নিয়ে যাব। সো পোলারকে কার্টেসীয়তে নেওয়ার বা কনভার্ট করার যে ওয়ে, সেটা আসলে কেমন হতে পারে খেয়াল করো। এখানে আমরা এটা নিয়ে কাজ করি, সাপোজ এটা নিয়ে কাজ করি। তো এখানে আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে আর কমা থিটা, নিতে হবে কি, নিতে হবে হচ্ছে এক্স কমা ওয়াই। আচ্ছা আমরা কি জানি, এক্স বের করার উপায় কি, এক্স বের করার উপায় হচ্ছে এক্স সমান সমান আর কস থিটা, আর এই ওয়াই বের করার উপায় কি, ওয়াই সমান সমান আর সাইন থিটা, রাইট, সাইন থিটা। সো আমরা এখন এক্স বের করতে পারবো এবং ওয়াই বের করতে পারবো। তাহলে এক্স এর ফর্মুলা আর কস থিটা, তুমি আর জানো, থিটা জানো, আর মানে কি বলতো, এইখানে আর হচ্ছে এই যে এই হচ্ছে আর, আর কি 2, তাহলে 2 ইন্টু কস থিটা, তার মানে কস থিটা কত 270 ডিগ্রি, তার মানে কস 270 ডিগ্রি। তো এটাকে যদি ক্যালকুলেশন করো, এটার অ্যান্সার মোস্ট প্রবাবলি 0 আসবে, ঠিক আছে, 0 আসবে। আচ্ছা আমার হাতে ক্যালকুলেটর নাই এখন, থাকলে করে দিতাম, বাট 270 মোস্ট প্রবাবলি 0 যদি ভুল না হয়ে থাকে আমার। আচ্ছা আর সাইন থিটা এখানে কত আসবে, 2 ইন্টু সাইন 270 ডিগ্রি, এখানে আসবে হচ্ছে মোস্ট প্রবাবলি -2, একটা -1 হবে, এটা এটা হচ্ছে 2, তার মানে -2। সো এখান থেকে আসতে আসতে হচ্ছে -2, তার মানে খেয়াল করো এই যে আমাদের পোলার একটা বিন্দু, এই বিন্দুটার যে কার্টেসীয় স্থানাঙ্ক, সেই কার্টেসীয়
স্থানাঙ্কের যে মান সেই মান হচ্ছে কত বলতো? মান হচ্ছে এক্স ওয়াই, এক্স হচ্ছে 0 আর ওয়াই কত -2। সো এ হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তোমরা কষ্ট করে এই অ্যান্সারটা মানে এই অঙ্কটা বাসায় করে ফেলবা, করে ফেলে আমাকে অ্যান্সারটা বলে দিবা। আচ্ছা, চলে যাচ্ছে আমরা এখন নতুন টপিকে। সো নতুন টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। তো কারণ কি, কারণটা বুঝিয়ে দিই আমি। এতক্ষণ পর্যন্ত আমরা পড়ছিলাম কার্টেশিয়ান থেকে পোলারে কনভার্ট করবা, পোলার থেকে কার্টেশিয়ানে কনভার্ট করবা। বাট এখন কার্টেশিয়ান সমীকরণকে পোলার সমীকরণে নিয়ে যাবা, আর পোলার সমীকরণকে কার্টেশিয়ান সমীকরণে নিয়ে যাবা। সো অপোজিট অ্যাকচুয়ালি। তার মানে বুঝতে পারতেছো যে এটা কতটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি একটা কাজ করি, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড অঙ্ক করাই দিই, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। খেয়াল করো, আমি তোমাদের জন্য এই অঙ্কটা করাই দিই। এই অঙ্কটা একটু স্ট্যান্ডার্ড, হ্যাঁ? আচ্ছা, এটা কি অঙ্ক দেখো তো? এটা কি আসলে কি সমীকরণ? এটা কি পোলার সমীকরণ নাকি কার্টেশিয়ান সমীকরণ? তোমাকে আগে সমীকরণের দিকে তাকায় বুঝতে হবে সে পোলারে আছে নাকি কার্টেশিয়ানে আছে। খেয়াল করে দেখো, এখানে কিন্তু এই যে সমীকরণটা দেওয়া আছে, এখানে এই সমীকরণে কিন্তু কোথাও কোনো এক্স ওয়াই নাই। কি দেওয়া আছে? এখানে আর দেওয়া আছে, থিটা দেওয়া আছে। তো যখন তুমি দেখবা কোনো সমীকরণে এক্স ওয়াই নাই, শুধুমাত্র আর থিটা নিয়ে কাজ করা আছে, দ্যাট মিনস সেটা একটা পোলার সমীকরণ। আর পোলার সমীকরণকে কিসে নিয়ে যাবা? কার্টেশিয়ানে নিয়ে যাবা। দ্যাট মিনস তোমার যে ফাইনাল অ্যান্সারটা আসবে সেখানে কোনো আর এবং থিটা থাকা যাবে না, শুধুমাত্র সেখানে এক্স ওয়াই থাকতে পারবে। ভালো মতো মাথা রাখো, কোনো আর থিটা থাকা যাবে না, শুধুমাত্র এক্স ওয়াই থাকতে হবে। ওকে, সো এই অঙ্কটা করার জন্য তোমাকে আগে থেকেই কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1, দেখো খেয়াল করো ভালো মতো কি বলতেছি আমি এখানে। নাম্বার 1 হচ্ছে এখানে পড়তে হবে যে এক্স মানে আমরা পড়ে আসছি আর কস থিটা, এটা অবশ্যই লাগবে। নাম্বার 2, ওয়াই সমান আর সাইন থিটা। আচ্ছা, নাম্বার 3, আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এগুলো লাগবেই, ঠিক আছে? এখন দেখো এখানে কি লেখা যায়, এরকম লেখা যায় কিছু একটা, যে cos থিটা সমান এক্স বাই আর। এখানে কি লেখা যাবে? সাইন থিটা সমান ওয়াই বাই আর। হ্যাঁ, তো একটা কাজ করি, আমরা এই সমীকরণটাকে নিয়ে আসি। কি লেখা আছে এখানে? আর স্কোয়ার সমান এই স্কোয়ার। দেখো cos 2 থিটা, এই cos 2 থিটার একটা ফর্মুলা আছে, রাইট? ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। অবশ্যই সবাইকে এই ত্রিকোণমিতির ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে, নাহলে কিন্তু অঙ্ক পারা যাবে না। আচ্ছা, তাহলে কি লেখা যাবে এখানে? cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো লিখলাম। এখন দেখো এখানে কিন্তু কি বলছি, ফার্স্টে কিন্তু আমি বলে দিচ্ছি তোমাকে যে কোনো আর থাকা যাবে না, কোনো থিটা থাকা যাবে না। তাহলে এই আর কে রাখবো না, কি বানাবো? আর কে এক্স ওয়াই নিয়ে যাবো। তাহলে আর স্কোয়ার মানে কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ডান। তো বসাই দিই আমরা এখানে। হ্যাঁ, তাহলে এখানে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে একটা এ স্কোয়ার থাকবে অবশ্যই। সাথে কি আছে বলো তো? সাথে আছে হচ্ছে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো তো, যেহেতু আমি আগেই বলছি যে এখানে কোনো থিটা রাখা যাবে না, তাহলে cos থিটা মানে কত লেখা যায়? দেখো তো, cos থিটা মানে হচ্ছে x বাই আর, আর sin থিটা মানে কি? y বাই আর। তো বসাই দিব আমরা এখানে যে x স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে, বাই আর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার। এখন এটাকে কি লেখা যাবে? এই স্কোয়ার। আর কি লেখা যাবে এখানে? লসাগু করলে আমরা এখানে লিখতে পারবো কি বলতো? লিখতে পারবো হচ্ছে একটা নতুন জিনিস, সেটা হচ্ছে এরকম, নিচে থাকবে একটা আর স্কোয়ার আর উপরে থাকবে কি? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, তো তোমরা জানো যে আর স্কোয়ার মানে কত? আর স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে ফাইনালি এখানে কি হবে বলতো? এখানে তো একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, তার সাথে এই আর স্কোয়ার মাল্টিপ্লাই হলে তার মানে আরো একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গুণ হচ্ছে। তাহলে রেজাল্টটা কি আসবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার উপর একটা হোল স্কোয়ার সমান এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সো এই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই অঙ্কের অ্যান্সার। আই গেস তোমরা সবাই ভালো মতো বুঝতে পারছো যে আমি আসলে কি করতে চাইছি এবং আমার কি উদ্দেশ্য ছিল। তার মানে কি বলছি, যখন কোনো পোলার সমীকরণ দেখবা সেখানে আর থিটা থাকবে, তাকে কনভার্ট করে কোথায় নিয়ে যাবে বলো তো? এক্স ওয়াই নিয়ে যাবে। দেখো তো ফাইনালি যে অ্যান্সারটা আসছে সেখানে কিন্তু কোনো আর নাই, এই যে দেখো কোনো আর নাই এবং
কোনো কি নেই বলতো? থিটা নেই। তার মানে সেখানে কোনো আর এবং থিটা থাকতে পারবে না, শুধুমাত্র দেখো তো এক্স ওয়াই আছে, আর এখানে এ কিন্তু এখানে একটা কনস্ট্যান্ট হিসেবে কাজ করতেছে, ধ্রুবক হিসেবে কাজ করতেছে, সো তার কোনো এখানে অস্তিত্ব না ধরলেও কোনো সমস্যা নাই। তাহলে আমরা এভাবে এই ধরনের অঙ্কগুলো করতে পারি, ভয় পাওয়ার কোনো কিছু নেই। এটা হচ্ছে এই টাইপের মানে ডিফিকাল্ট টাইপের অঙ্কগুলোর মধ্যে একটা, যদিও খুব সহজ, বাট তারপরও অনেকের কাছে খুব হার্ড লাগে, দ্যাটস ওয়াই আমি এটা করে দিলাম। খেয়াল করে দেখো তোমরা কি করবো বলো তো, যেহেতু এটা হয়ে গেছে তোমরা এটা করতে পারবা এখন, ইভেন তুমি এইটাও করতে পারবা, এই যে এগুলা করতে পারবা, তারপর হচ্ছে এগুলো করতে পারবা, এগুলো অনেক সহজ অঙ্ক, হ্যাঁ এগুলো করে ফেলবা। আচ্ছা এখন চলে যাচ্ছে পরের অঙ্কে। এই অঙ্কটা খুবই সহজ, মানে খুবই ইজি একটা অঙ্ক, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নাই। সো কি বলছে দেখো তো, নিচের বিন্দুগুলোর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। ওয়াও, মানে এর থেকে সহজ অঙ্ক আর হয়ই না। আচ্ছা দুইটা বিন্দু ধরলাম, এটা হচ্ছে আমাদের এ বিন্দু আর এটা হচ্ছে আমাদের কি বলতো বি বিন্দু। তাহলে আমরা কি জানি যে এ থেকে বি এর দূরত্ব মানে কত, √x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। এরপরে আমরা কি জানি, এটা হচ্ছে এটা কি বলতো x1, এটা কি y1, এটা হচ্ছে x2, এটা কি বলতো y2। তো আমরা এখন ভ্যালুগুলো পেয়ে গেছি, বসাই দিব এখন। √x2 কত, x2 হচ্ছে -1 আর x1 কত -4, তার উপর একটা স্কোয়ার প্লাস y2 কত, y2 হচ্ছে 5, আচ্ছা y1 কত -7 মানে +7। তো আমরা যদি টোটাল ক্যালকুলেশন করি তাহলে আসবে হচ্ছে এরকম, এখানে আসবে 25 প্লাস আসবে হচ্ছে 12 144, এখান থেকে আমরা পাবো হচ্ছে 13 মোস্ট প্রবাবলি, ঠিক আছে 13। সো এই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। এটা হচ্ছে 169 আসবে, এখান থেকে √13 চলে আসে অ্যাকচুয়ালি। আচ্ছা এই অঙ্কটা কিন্তু একটু মানে ডিফারেন্ট টাইপের অঙ্ক, এটা করতে অনেকের একটু সমস্যা হয়। সো আমি এই অঙ্কের অ্যান্সারটা তোমাকে বলে দিচ্ছি কত আসবে, a ইন্টু টি প্লাস, বই দেখে বলি অঙ্কটা অ্যান্সারটা, টি প্লাস 1/t হোল স্কোয়ার। আচ্ছা 1/t তারপর হচ্ছে হোল স্কোয়ার। তো তোমরা একটু কষ্ট করে এই অঙ্কটা প্র্যাকটিস করবো বাসায়, না পারলে আমাকে বলবা, আমি পরের ক্লাসে দেখাই দিব, হ্যাঁ। আচ্ছা এই অঙ্কটা দেখো, এটা হোমওয়ার্ক। কি বলছে দেখো তো, এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করো। একটু আগে কি করছো, এটা একটা কি ছিল বলো তো, এটা ছিল একটা কার্তেশীয় বিন্দু, এটা একটা কার্তেশীয় বিন্দু, দুইটা কার্তেশীয় বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয়। বাট এটা একটা পোলার বিন্দু, এটা একটা পোলার বিন্দু, তোমাকে বের করতে হবে এখন দুইটা পোলার বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয়। আজকের রুটস প্লাসের ক্লাসের মধ্যে আমি এই সূত্রটা শিখিয়ে দিব কিভাবে ডিরেক্টলি দুইটা পোলার বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে হয়। বাট তুমি ইচ্ছা করলে ওটা না অ্যাপ্লাই করেও করতে পারো। কিভাবে করবো বলো তো, এটাকে ফার্স্টে কনভার্ট করবো হচ্ছে পোলার থেকে কার্টেশিয়ানে, একইভাবে এটাকে কনভার্ট করবে কি বলতো কার্টেশিয়ানে। কার্টেশিয়ানে কনভার্ট করার পর তুমি কিন্তু কার্টেশিয়ান বিন্দু থেকে কার্টেশিয়ান বিন্দুর মধ্যবর্তী দূরত্ব জানো, বের করে ফেলবে, অ্যান্সার কমপ্লিট, শেষ, খুব ইজি। ওকে এখন দেখো কি বলছে, এটা হচ্ছে খুবই সহজ একটা অঙ্ক, মানে কম্পারেটিভলি খুব ইজি একটা অঙ্ক অ্যাকচুয়ালি। তো তোমরা যারা 9-10-এ তোমরা হচ্ছে সায়েন্স নিয়ে পড়ছিলা, প্লাস হচ্ছে 9-10-এ হায়ার ম্যাথের 11 নাম্বার চ্যাপ্টার, যেটাকে আমরা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি বলি বা স্থানাঙ্ক জ্যামিতি বলি, সে অধ্যায়টা পড়ে আসতো, তাদের কাছে কিন্তু এটা কোনো ব্যাপারই না। আচ্ছা খেয়াল করো কি বলছে এখানে, এখানে বলছে একটি বিন্দু, ধরো একটা বিন্দু নিলাম, বিন্দুটা হচ্ছে x, y। আচ্ছা এই বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ, কোটি কি ভুজের দ্বিগুণ, তার মানে এটাকে বলি আমরা ভুজ, এটাকে বলি কোটি। তাহলে খেয়াল করে দেখো, তার মানে এই কোটি হবে ভুজের ডাবল। তার মানে যদি আমরা দুইটাকে একই কল্পনা করতে চাই তাহলে কি করতে হবে, একটা একটা ডাবল হবে। তার মানে ব্যাপারটা এরকম, যদি এটা হয় আলফা, এটা কত বলতো 2 আলফা হবে। কি বলছে দেখো তো, যে কোটি এর ভুজের দ্বিগুণ, তার মানে এই হচ্ছে ভুজ, এই হচ্ছে কোটি, তার মানে এই কোটিটা ভুজের কি বলতো ডাবল। আচ্ছা আর এরপর আবার বলছে যদি এর দূরত্ব 4,3 থেকে √10 হয়, তার মানে এটা একটা বিন্দু, তারপরে এটা হচ্ছে আরেকটা বিন্দু, সেটা কত 4,3। এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে দূরত্ব, তার যে ভ্যালু, সেই ভ্যালু হচ্ছে কত বলতো, সেই ভ্যালু হচ্ছে √10। যদি এটা হয় তাহলে তোমাকে একটা জিনিস দেখাতে হবে, কি দেখাতে হবে বলতো, দেখাতে হবে হচ্ছে যে এই বিন্দুটার স্থানাঙ্ক কত। তার মানে তোমাকে এখন কষ্ট করে বের করতে হবে যে
এই আলফা এবং এই 2 আলফা এদের যে অ্যাকচুয়াল যে স্থানাঙ্ক তা কত তা তোমাকে বের করতে হবে। হ্যাঁ, তাহলে চলো একটা কাজ করি। এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব নেই আমরা, মানে কি ফর্মুলা কি হবে, রুট ওভার কত আলফা থেকে 4 মাইনাস, তার মানে আলফা মাইনাস 4 তারপর একটা হোল স্কোয়ার প্লাস 2 আলফা মাইনাস 3 2 আলফা মাইনাস 3 তারপর একটা হোল স্কোয়ার সমান কি আসবে, দূরত্ব কত রুট ওভার 10, সো রুট ওভার 10। হ্যাঁ, নিলাম, দুই পাশে স্কোয়ার করে দিই। এরপর আমরা এখানে ফর্মুলা ব্রেক করি, তাহলে কত হবে এখানে আলফা স্কোয়ার মাইনাস 8 আলফা প্লাস 16 প্লাস এখানে কত 4 আলফা স্কোয়ার মাইনাস 12 আলফা প্লাস 9 সমান কত 10। ঠিক আছে, এবার দেখো এখানে কত আলফা স্কোয়ার 4 আলফা স্কোয়ার, তাহলে কত হবে 5 আলফা স্কোয়ার, এখানে কত 8 আলফা আর 12 আলফা মানে কি মাইনাস 20 আলফা 20 আলফা। আচ্ছা, আর এখানে কত বলো তো 16 আর 9, এখানে হচ্ছে 25 থেকে 10 বাদ, তাহলে কত থাকবে হচ্ছে 15 সমান কত বলো তো 0। এখান থেকে কি লেখা যায় বলো তো, লেখা যায় হচ্ছে সব 5 কমন নেই, তাহলে কত থাকবে আলফা স্কোয়ার মাইনাস 4 আলফা প্লাস 3 সমান 0। সো আমাদের অঙ্কটা অলমোস্ট হয়ে গেছে। এখন দেখো আমরা একটা কাজ করি, এটাকে মিডল টার্ম করি। হ্যাঁ, তাহলে মিডল টার্ম করলে কি লেখা যাবে হচ্ছে আলফা স্কোয়ার মাইনাস 3 আলফা মাইনাস কত বলো তো 3 প্লাস 3। তো এখান থেকে আমরা কি করতে পারি, আলফা থেকে আলফা মাইনাস 3 মাইনাস 1 আলফা মাইনাস 3। সো এখান থেকে লেখা যাবে হচ্ছে আলফা মাইনাস 3 ইন্টু হচ্ছে আলফা মাইনাস 1, অতএব কি লেখা যাবে আলফা সমান 1,3। সো আলফার মান হয়ে গেছে। এখন দেখো যদি আমরা বলি আলফার মান হচ্ছে 1, আলফার মান 1 হইলে এখানে কত লেখা যাবে হচ্ছে 1,2 ইন্টু আলফা মানে কি 2। আবার কি লেখা যাবে যদি আলফার মান 3 হয়, তাহলে কি লেখা যাবে 3,6, তার মানে কি লেখা যাবে 3,6। সো এই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। সো আই গেস সবাই বুঝতে পারছি কিভাবে অঙ্কটা করলাম। এখন যাচ্ছি পরের অঙ্কে, খেয়াল করো অনেক মানে কম্পারেটিভলি ইজি একটা অঙ্ক। তো এই অঙ্কটা কীভাবে করলাম বা কীভাবে করবো অ্যাকচুয়ালি একটু খেয়াল করতে হবে। ঠিক আছে, দেখো কি বলছে, এক্স অক্ষ ও -5, থেকে 5, k বিন্দুটি দূরত্ব সমান হলে কে এর মান নির্ণয় করো। আচ্ছা, চিন্তার বিষয় যে কিভাবে করতে হয়। এই অঙ্কটা কিন্তু সবাই কোন ক্লাসে পড়ছিলা, ক্লাস 9-10-এ পড়ছিলা, হুবহু সেম অঙ্ক ছিল যে 9-10-এর স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে। তো দেখো একটা ফিগার আমি আগে থেকে লিখে রাখছি, কি বলছে এক্স অক্ষ ও -5, ধরলাম এই বিন্দুটা হচ্ছে এই জায়গাতে, থার্ড কোয়াড্রেন্টটা হবে, ধরলাম সেখানে এখানে আছে। সো কত -5, -7। হ্যাঁ, আচ্ছা এই যে বিন্দুটা আছে 5, k, ধরলাম সেই বিন্দুটা হচ্ছে এখানে, ধরলাম সেটা হচ্ছে 5, k। কি বলছে দেখো তো, বলছে যে এক্স অক্ষ আর এই বিন্দু মানে এক্স অক্ষ তো এটা, এ হচ্ছে এক্স অক্ষ, রাইট, এ হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষ থেকে আর এই বিন্দু থেকে এই 5, k বিন্দুটা দূরত্ব সমান। তার মানে এক্স অক্ষ থেকে যদি কথার কথা এই বিন্দুটা ধরো এখানে হয়, সেখানে হয়, তাহলে এক্স অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব হচ্ছে এটা, আর এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব হচ্ছে এটা। তার মানে এই দূরত্ব আর এই দূরত্ব যদি সমান হয় তাহলে তোমাকে দেখাতে হবে যে কে এর মান কত। যদিও দূরত্ব ধরে সমান হয়নি, আমার নিজেরই ভুল হয়েছে কিছুটা মাপযোগ করার ক্ষেত্রে, বাট ধরে নিলাম যে দুইটা পার্ট অ্যাকচুয়ালি সমান। তাহলে কি বলছে দেখো তো, এক্স অক্ষ হচ্ছে এটা, এক্স অক্ষ থেকে এবং এই বিন্দু থেকে কি বলতো এই বিন্দু পর্যন্ত যে দূরত্বটা তা কি সমান ধরতে হবে। তো আমরা কাজ করি, ধরে নিই এটা আমাদের ধরো এই এ বিন্দু, হ্যাঁ এটা ধরো বি বিন্দু, আর ধরলাম এটা সি বিন্দু। তাহলে কি হবে বলতো, এই এ বি আর বিসি সমান হবে। তো লিখতে পারি আমরা যে এ বি আর বিসি অবশ্যই সমান হবে। তাহলে এ বি মানে কত, মানে হচ্ছে একটা স্কোয়ার নেই, তাহলে রুট ওভারটা দেওয়া লাগবে না। তাহলে এ বি মানে কত, এ থেকে বি পর্যন্ত দূরত্ব সেটা কত হবে হচ্ছে -5 তারপর একটা হোল স্কোয়ার, এরপরে প্লাস -7 k তারপর একটা হোল স্কোয়ার সমান বিসি হোল স্কোয়ার।
এটা মানে কি এই বি থেকে সি পর্যন্ত দূরত্ব। খেয়াল করো এখানে দেখতে পাচ্ছ যে এই বিন্দুটা কত, এই বিন্দুটা হচ্ছে 5, কে, তার মানে এই বিন্দু এই যে এই বিন্দুটার বুঝ হচ্ছে 5 আর কোটি কত কে, তাহলে দেখা যাচ্ছে এটা মূলবিন্দু থেকে এইটুকু হচ্ছে বুঝ, এইটুকু হচ্ছে কোটি, তাহলে কোটি কত, কোটি হচ্ছে অ্যাকচুয়ালি কে, তার মানে এই পর্যন্ত দূরত্ব কত হবে, কে হবে, তাহলে লিখতে পারি কত আমরা এখানে কে, তারপর এটা কি স্কোয়ার। হ্যাঁ একটা কাজ করি এখন, দুই পাশে সূত্র ভাঙায় ফিরি, এটা কত হবে 100 হবে, 100 প্লাস এখানে কত হবে 49, ঠিক আছে, তারপরে প্লাস প্লাস 14k প্লাস একটা কে স্কোয়ার সমান সমান একটা কে স্কোয়ার, কে স্কোয়ার কে স্কোয়ার কাটা, কি লেখা যাবে এখান থেকে, লেখা যাবে হচ্ছে 114k সমান সমান -149, অতএব এখান থেকে কে কত আসবে বলো তো -149 ডিভাইডেড বাই 14। সো এই হচ্ছে তোমার কোশ্চেনের অ্যান্সার, ডান, কমপ্লিট। সো দেখতে পাচ্ছ যে আমি এখান থেকে কত অল্প সময়ের মধ্যে কত সহজে কে এর মান বের করলাম। সাধারণত ভর্তি পরীক্ষায় এই অঙ্কগুলো এমসিকিউ আকারে আসে, সো অবশ্যই সবাই এই ধরনের অঙ্কগুলো সলভ করবা এবং বাসায় বেশি করে প্র্যাকটিস করবা যেন অঙ্কগুলো করতে খুব শর্ট টাইম লাগে, মানে অল্প সময় লাগে। আচ্ছা একই ধরনের আরেকটা অঙ্ক দিয়েছে হোমওয়ার্ক হিসেবে, আগে ছিল এক্স অক্ষ, এখন কি জাস্ট ওয়াই অক্ষ, আর বাকি সব কিছু সেম, বাসায় প্র্যাকটিস করে ফেলবা আর অঙ্কটার অ্যান্সারটা আমাকে ইনফর্ম করে দিলেই হবে। ওকে এখন আসি আমরা হচ্ছে আমাদের পরের টপিকে। খেয়াল করো কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের দুইটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0,-4 এবং 0,4 হলে এর তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। খেয়াল করি এই অঙ্কটার একটা টুইস্ট আছে, টুইস্টটা নিয়ে কথা বলবো রুটস ক্লাসের মধ্যে। জাস্ট আজকে আমি বলে দিই যে এই অঙ্কটা কিভাবে সলভ করা সম্ভব। খেয়াল করি এটা এমন একটা অঙ্ক ছলনাময়ী টাইপের, দেখে মনে হয় পারবো বাট অ্যাকচুয়ালি পারতে একটু ঝামেলা হয় অনেকের, সো এই কারণে আমি এটাকে বলি ছলনাময়ী অঙ্ক। সো এই অঙ্কটা অ্যাকচুয়ালি সলভ কিভাবে করতে হয়, এটাকে সলভ করার ওয়ে আসলে কি, ঠিক আছে, এটা দুইভাবে সলভ করা যায়। একটা হচ্ছে জেনারেল প্রসেস যেটা সাধারণত আমরা করে থাকি, আর এটাকে বলা হয় হচ্ছে শর্টকাট প্রসেস। তো শর্টকাটটা শিখাবো রুটস ক্লাসে, আর জেনারেল প্রসেসে কিভাবে সলভ করবো তা এখন বলে দিচ্ছি আমি। আচ্ছা ধরলাম এটা ফিগার, আমাদের কি কি দেওয়া আছে বলতো, একটা সমবাহু ত্রিভুজ, তার একটা বিন্দু দেওয়া আছে এখানে আর একটা এখানে, ধরলাম এটা হচ্ছে দেওয়া নেই, তো তোমাকে এখন এই আলফা আর বিটার মান ধরে তাকে বের করতে হবে। তাহলে কি করবা দেখো তো, ফার্স্ট অফ অল তুমি এই এ থেকে বি পর্যন্ত এই এ বি এর দূরত্ব বের করবা, এই এ বি এর দূরত্ব বের করবা, এরপর বি থেকে সি এই বি সি এর দূরত্ব বের করবা, আবার এ থেকে সি এই এ সি এর দূরত্ব বের করবা। এই তিনটা দূরত্ব যখন বের করা হয়ে যাবে, তুমি যখন এই এ বি কে আর বি সি কে সমান ধরবা, তখন তুমি একটা সমীকরণ পাবা, সমান ধরে একটা সমীকরণ পাবা। এরপর আবার এই এসি কে অথবা এবি বা বিসি এই যে কোনো দুইটাকে, মানে এখান থেকে দুইটা এখান থেকে দুইটা, মানে তিনটার মধ্যে দুইটা দুইটা করে সমান সমান ধরে তুমি টোটাল দুইটা সমীকরণ পাবা, এবং দুইটা সমীকরণকে সলভ করলে তোমার এখান থেকে দেখবা এই আলফার মান আর এই বিটার মান চলে আসে খুব সহজেই। এটাকে বলা হয় লেন্দি প্রসেস, যেটা আমরা সাধারণত বোর্ড পরীক্ষায় অবশ্যই অ্যাপ্লাই করবো, কারণ বোর্ড পরীক্ষায় শর্টকাট অ্যাপ্লাই করলে তুমি নাম্বারও শর্টকাট পেতে পারো। সো বুঝতে পারতেছো যে এইখানে কোনো শর্টকাট অ্যাপ্লাই না করাটাই বেটার, অ্যাটলিস্ট বোর্ড পরীক্ষার ক্ষেত্রে। বাট আমি রুটস ক্লাসের মধ্যে বলে দিব কিভাবে এই অঙ্কটা আরো শর্টকাট হতে করা যায়। ডান, চলো যে পরের অঙ্কে। খেয়াল করো সবাই কি বলছে, যে একটা বৃত্ত আছে যার কেন্দ্র হচ্ছে 11,2 এবং ব্যাসার্ধ হচ্ছে 10। ওই বৃত্তের যে খেয়াল করতে হবে, ওই বৃত্তের যে এর মধ্যবিন্দু হচ্ছে 2,-1, দেখাও যে তার দৈর্ঘ্য হচ্ছে 2√10 একক। আচ্ছা একটা বৃত্ত দেওয়া আছে যার কেন্দ্র হচ্ছে 11,2 এবং যার ব্যাসার্ধ হচ্ছে 10। এরপর কি বলছে যে ওই বৃত্তটা একটা জ্যা আছে, এবার ওই জ্যার মধ্যবিন্দু কত 2,-1। আচ্ছা তাহলে দেখাতে হবে ওই জ্যাটার দৈর্ঘ্য কত, তার মানে ফিগারটা অ্যাকচুয়ালি এরকম হবে। খেয়াল করো এই হচ্ছে একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে কত বলতো 11,2, এই হচ্ছে কেন্দ্র 11,2। আচ্ছা ব্যাসার্ধ 10, এই হচ্ছে তার ব্যাসার্ধ, ধরলাম সেটা কত 10 ধরলাম। এরপর কি বলছে ওই বৃত্তের জ্যার মধ্যবিন্দু 2,-1, তার মানে এই বৃত্তটার যে জ্যা এই ধরলাম এবি জ্যা, তার মধ্যবিন্দু কত 2,-1। তাহলে কি বলছে ওই জ্যার দৈর্ঘ্য কত হওয়া লাগবে 2√10 একক, এটা হইতে হবে, এটা হচ্ছে অ্যান্সার হবে অ্যাকচুয়ালি। সো একটু কাজ করি আমরা, যে এই অঙ্কটা সলভ করার ক্ষেত্রে আমরা কি বের করবো, অ্যাকচুয়ালি বের করবো হচ্ছে জ্যা এর দৈর্ঘ্য। তার মানে যদি আমাদের এই এবি একটা জ্যা হয়, আমাকে কষ্ট করে এই এবি এর দৈর্ঘ্যটাই বের করতে হবে। এখন দেখো কিভাবে আমি এবি এর দৈর্ঘ্য বের করতে পারবো। খেয়াল করে দেখো তুমি কি জানো, এখান থেকে দেখো তো তুমি জানো হচ্ছে
আচ্ছা এবি মানে কত? এবি মানে অ্যাকচুয়ালি কিন্তু এটা, এই এ বি এটা মানে হচ্ছে দেখো তো এই এ থেকে ডি পর্যন্ত, ডি থেকে বি পর্যন্ত, তার মানে এ ডি প্লাস হচ্ছে ডিবি, এই দুইটা দূরত্বের যোগফলের সমান, তাই না? আচ্ছা এখন ফার্স্টে কাজ করি, আমরা কিন্তু ইজিলি এডি বের করতে পারবো। কিভাবে দেখো তো, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে তার অতিভুজ, এটা তার ভূমি, এটা তার লম্ব। তো এই সি থেকে ডি পর্যন্ত, এই পর্যন্ত দূরত্ব কিন্তু খুব সহজে বের করা যায়। কিভাবে দেখো তো, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র দ্বারা। তো আমরা তাই করবো। এখন দেখো তো, তাহলে এই সিডি বের করি। তো সিডি কত আসে? সিডি মানে হচ্ছে রুট ওভার কত আসবে? 11 মাইনাস 2, 11 মাইনাস 2, তারপর একটা হোল স্কোয়ার প্লাস 2 প্লাস 1, 2 প্লাস 1, তারপর একটা হোল স্কোয়ার। ওকে, এখন দেখো রুট ওভার 9 স্কোয়ার 81, 81 প্লাস কত হবে? 9, তার মানে আসবে হচ্ছে রুট ওভার 90। সো আমার এখানে সিডি কত আসছে? রুট ওভার 90, তার মানে এই সিডি হচ্ছে রুট ওভার 90। আচ্ছা এখন কিন্তু এই যে এ সি আর ডি এটা একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে একটা কনসেপ্ট, কি বলতো সেটা? সেটা হচ্ছে পিথাগোরাস। তো পিথাগোরাসের ক্ষেত্রে আমরা কি জানি? অতিভুজ স্কয়ার সমান সমান কি বলতো? ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো আমরা এখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে অতিভুজ স্কয়ার, অতিভুজ কি এখানে এসি, তার মানে এসি স্কয়ার সমান সমান ভূমি, ভূমি কত এখানে? এডি, এডি স্কয়ার প্লাস লম্ব, লম্ব কত এখানে? সিডি, সিডি স্কয়ার। ওকে, এখন দেখো এসি তুমি জানো, এসি কত? 10, তার মানে 100, 100, ঠিক আছে, সমান সমান এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। সিডি এর মান 90 স্কয়ার, মানে কি তাহলে শুধু 90 হবে, রুট 90 স্কয়ার করলে শুধু 90 হয়। তাহলে এখান থেকে কি লেখা যাবে বলো তো? এখানে লেখা যাবে হচ্ছে এডি স্কয়ার সমান সমান হচ্ছে 10, আর এডি মানে লেখা যাবে হচ্ছে কত বলো তো? জাস্ট রুট ওভার 10, মাইনাস নিব না, কেন? কারণ এডি একটা দৈর্ঘ্য বোঝাচ্ছে। সো এই এ থেকে ডি কত পেয়ে গেছে বলতো? রুট ওভার 10 পেয়ে গেছে, রুট ওভার 10। তাহলে এই সম্পূর্ণটা যেটাকে আমরা এবি বলতেছি, দেখো তো এই এবি মানে কত? এই সরি একটু ভুল করছি আমি এখানে। এই এবি মানে হচ্ছে এডি প্লাস এটা হবে হচ্ছে ডি, হ্যাঁ এটা হবে ডি এ। সো আমরা লিখতে পারবো হচ্ছে এডি প্লাস ডিবি। তাহলে যেহেতু এই ডি বিন্দুটা এবি এর মধ্যবিন্দু, এ থেকে ডি পর্যন্ত যদি রুট ওভার 10 হয়, তাহলে ডি থেকে বি পর্যন্ত কি রুট ওভার 10 হবে। তাহলে কি লেখা যাবে? যে রুট ওভার 10 প্লাস রুট ওভার 10 সমান সমান কি 2 রুট ওভার 10, এবং এই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। সো ডান, কমপ্লিট। আই গেস সবাই বুঝতে পারলা যে কিভাবে আমি অঙ্কটা সলভ করে ফেললাম। খুব ইজি একটা অঙ্ক। আচ্ছা এখন আসি আমরা আমাদের পরের অঙ্কে। কি বলছে দেখাও যে P77 Q6, -2 এবং R2, 3 বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। তার মানে এখানে আমাকে তিনটা বিন্দু নিতে হবে, নিয়ে দেখাইতে হবে এটা একটা সমদ্বিবাহু, মানে কি দুইটা বাহু সমান আর একটা অসমান, এবং তার অবশ্যই কি হবে বলতো? সমকোণী হবে, সমদ্বিবাহু প্লাস সমকোণী হবে। তো এই হচ্ছে ফিগার, ঠিক আছে? তার মানে বুঝতে পারতেছো যে এই বাহু আর এই বাহু সমান হবে, আর এটা একটা সমকোণ হবে। তাহলে কি করবা? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? পিথাগোরাস ফলো করতে হবে। তাহলে কি ফর্মুলা হবে? অতিভুজ স্কয়ার সমান সমান মানে হচ্ছে এই পি কিউ স্কয়ার সমান সমান, এখানে কি আছে হচ্ছে পি আর স্কয়ার, আর এখানে কি আছে? কিউ আর স্কয়ার। এটা সমান হওয়া লাগবে। তার মানে এই পি কিউ স্কয়ার মানে হচ্ছে পি কিউ স্কয়ার সমান সমান এখানে পি আর স্কয়ার প্লাস হবে হচ্ছে কিউ আর স্কয়ার, এটা সমান হতে হবে। হ্যাঁ, সমান হইলে আমরা বলতে পারবো যে এটা একটা, আচ্ছা ফার্স্ট অফ অল এই পি আর হচ্ছে কিউ আর কিন্তু সমান আসবে, তাহলে সমদ্বিবাহু হয়ে গেল। এরপরে এটার স্কোয়ার যোগ করলে দেখবা এটার স্কোয়ার সমান হয়ে গেছে, তাহলে অ্যান্সারটা চলে আসবে। আই গেস সবাই বুঝতে পারছো অঙ্কটা কিভাবে করতে হবে। আর তোমাদেরকে লাস্টে আমি আরেকটা অঙ্ক হোমওয়ার্ক দিই। অঙ্কটা হচ্ছে এরকম যে প্রমাণ করো যে 1, 3, 5, 0, 2, -4 এবং -2, -1 বিন্দুগুলি একটি বর্গের শীর্ষবিন্দু। তার মানে এই চারটা বিন্দু মিলে কি করবে? একটা বর্গ বানাবে, এবং এই চারটা বিন্দু হবে একটা বর্গের চারটা শীর্ষবিন্দু। সো আমি তোমাদের ক্লাসের মধ্যে একটা নোট পড়েছিলাম, নোটে বলে দিয়েছিলাম যে বর্গ কখন হয়? বর্গ মানে কি? চার বাহু সমান হবে, এবং অবশ্যই তার কর্ণ দুটো সমান হবে। সো তাহলে তুমি এটাকে বলতে পারবা একটা বর্গ। সো তুমি কিন্তু ধীর ধাপ
মানে 4 বাহু সমান পেয়ে গেলাম তাহলে কিন্তু বর্গ প্রমাণ হবে না। তাহলে বর্গ কি 4 বাহু সমান কিন্তু রম্বসেরও হয়। তার মানে রম্বস আর বর্গের মধ্যে ডিফারেন্স কি, যে রম্বসের ক্ষেত্রে কর্ণ দুইটা সমান না, আর বর্গের ক্ষেত্রে কি বলতো কর্ণ দুইটা সমান। আর রম্বসের ক্ষেত্রে কিন্তু সেখানে কোন ধরনের কি বলা যায় সমকোণ উৎপন্ন হয় না, বাট বর্গের ক্ষেত্রে সেখানে সমকোণ উৎপন্ন হয়। সো দিস আর ডিফারেন্স বিটুইন রম্বাস এন্ড হচ্ছে তোমার স্কোয়ার। ঠিক আছে, তো আগে সব বুঝতে পারছো যে কিভাবে সলভ করলাম। সো তোমাদের সাথে আজকের ক্লাস আমার এই পর্যন্তই। সো এই হচ্ছে ফিগারটা লিখে রাখছি আমি এখানে, দেখো চেক করো যে ফিগারটার মধ্যে কি বলা আছে। ওকে, সো তোমরা কিন্তু আমাদের সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার থ্রুতে অ্যাড আসো, আর বিশেষ করে তোমরা হচ্ছে ফেসবুকে আমাদের সাথে অ্যাড আসো। ফেসবুকে একটা গ্রুপ আছে আমাদের রুটস এডু, সো সেই রুটস এডু গ্রুপে তোমরা হচ্ছে জয়েন করতে পারো। তারপর হচ্ছে রুটস এডু যে পেজ আছে সেই পেজে লাইক দিয়ে রাখতে পারো। আর আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, ইউটিউব চ্যানেলটাতে তোমরা খুব দ্রুত সাবস্ক্রাইব করো, যেন ইউটিউব চ্যানেলে আমরা সব ভিডিও আপলোড দিচ্ছি, রুটস এডুর যে ভিডিও ফ্রিগুলা, আই মিন এই ভিডিওগুলো আমি এখন নিচ্ছি। সো সবগুলো ভিডিও পাওয়ার জন্য বেশি বেশি সাবস্ক্রাইব করবা, আর যত বেশি সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা তত বেশি কিন্তু আমরা ফিল পাবো এবং ভিডিও বেশি বেশি করে দিব আরো অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো সবাই আমাদের সাথে থাকবো সব সময়, আর আমাদের জন্য দোয়া করবা যেন আমরা তোমাদের জন্য আরো ভালো কিছু করতে পারি। আর মাই ডিয়ার স্টুডেন্টস, সবার জন্য শুভকামনা, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর উইশ ইউ অল দ্য লাক অ্যান্ড লাভ।